আচ্ছা, আজকে যদি একসাথে করতে পারো তাহলে ভালো হবে। পুশ করবো না, কিন্তু একসাথে আগাইতে পারবো। সবাই পারবো আমরা। স্লো পেসে আগাবো, সমস্যা নেই। তো এখানে ট্যাঙ্ক গুলো তো ছিলই, সবগুলো ট্যাঙ্ক। এখানে চাইলে এক একটা স্ক্রিন একসাথে আলাদা আলাদা ভাবে দেখতে পারো, অথবা চাইলে টগল অন করতে মিনিমাইজ করে যে ইয়াটা দরকার সেটা এখানে আনতে পারো। আচ্ছা, আমাদের ট্যাঙ্কের ডেফিনেশন তো সব আছেই, ট্যাঙ্ক গুলো নতুন করে জেনারেট করার কিছু নাই। ট্যাঙ্ক আমরা আগে জেনারেট করে ফেলছি। এবং একটা জিনিস খেয়াল আছে না, যে ট্যাঙ্ক ডেফিনেশন গুলো কিন্তু সেভ করে রাখা যাবে। আচ্ছা, যদি ট্যাঙ্ক গুলো হারা যেতাম, জেনারেটর পুরো ডিলিট করে ফেলতে পারবে, ডিলিট করে দিয়ে আবার নতুন করে ট্যাঙ্ক গুলো আনতে পারবে, কোনো সমস্যা নেই। যেমন আমরা যদি এখন এটা করি, ক্লোজ রুম ডেফিনেশন। আচ্ছা, আগে মনে করো রুম ডেফিনেশন সেভ দিই, ফাইল সেভ রুম ডেফিনেশন অ্যাজ, রুম ডেফিনেশনটা সেভ করা ছিল, আরেকবার সেভ করলাম, সেভ দিলাম। কারণ এই ট্যাঙ্ক গুলো বানানো খুব মেটিকুলাস কাজ এবং অনেক টাইম কনজিউমিং কাজ, এই জন্য আমরা সহজে করে ফেলার জন্য কাজটা করছি। এখন মনে করো সেভ করছি, আমরা যে ট্যাঙ্ক ডেফিনেশনটা ডিলিট করে ফেলবো। ফাইল ক্লোজ রুম ডেফিনেশন। এখন দেখো সবগুলো ট্যাঙ্ক চলে গেছে, কিছু নাই, খালি। ওয়াই নট, ট্যাঙ্ক গুলো বানানো যাবে। ফাইল, এখানে যাব, যে এটাতে যে হোভার করলাম, আসলে রুম ডেফিনেশন, এখানে আসলাম। ফাইল ওপেন রুম ডেফিনেশন, তারপর এটা প্রেস করতে হবে, এই যে আপডেট লোডস, সময় নেবে। ট্যাঙ্ক আবার সব চলে আসছে, ট্যাঙ্ক কম্পার্টমেন্ট সব চলে আসছে একসাথে। আচ্ছা, প্রথমে আমরা এখান থেকে যেটা ক্যালকুলেট করবো সেটা হচ্ছে, এটার জন্য আমরা একটা স্ট্যাবিলিটি বুকলেট দেখি। আমরা স্ট্যাবিলিটি বুকলেট দিচ্ছিলাম কয়েকটা, মনে আছে কিনা জানি না। স্ট্যাবিলিটি বুকলেট গুলো কি ডাউনলোড করা হয়েছে? কেউ কি করছে? তিনটে একটা ড্যামেজ দিলে দিছে। হ্যাঁ, ইন্টাগ্রেট নামে জুড়ে দিছিলাম, হ্যাঁ। স্যাম্পলের জন্য এটা বেসিক্যালি হচ্ছে একটা স্ট্যাবিলিটি বুকলেটে কি কি থাকে সেটা দেখার জন্য তোমাকে দিছিলাম আর কি। ওই ইনফরমেশন গুলো লাগবে, প্রত্যেকটা ইনফরমেশন স্টেবিলিটি বুকলেটে দেওয়া লাগবে, এবং সেই ইনফরমেশন গুলাই আসলে ম্যাক্সআপ থেকে আমরা বের করবো। সবার শুরুতে এখানে যেটা আসে সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ইনফরমেশন। হাইড্রোস্ট্যাটিক ইনফরমেশন আমাদের জানাই আছে, যেহেতু এখানে সবাই 117 পড়ছে, আমি গেসিং। হাইড্রোস্ট্যাটিক ইনফরমেশন জিনিসগুলো কি আলাদা করে বলার কিছু নাই। ব্লক এফিশিয়েন্ট কি, ডিসপ্লেসমেন্ট কি, এলসিবি, এলসিএফ, কেবি, কেএমটি, কেএমএল, এগুলো নতুন করে বলার কিছু নেই। এখন জাস্ট হচ্ছে এই ইনফরমেশন গুলো নিয়ে আমাদের কাজ করা। এখন এটা হচ্ছে এক একটা ড্রাফে ইনফরমেশন গুলো দেওয়া থাকে। পয়েন্ট ওয়ান ড্রাফটে, ওয়ান ড্রাফটে এরকম করতে করতে একেবারে ডিজাইন ড্রাফট পর্যন্ত আমরা ডাটা দিতে পারি, আবার চাইলে ডেপথ মোল্ডেড পর্যন্ত ডাটা দিতে পারি। যেমন আমি এখানে ডিজাইন ড্রাফট পর্যন্ত ডাটা দিছি, এরপরে না। এর কারণ হচ্ছে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ড্রাফটটা আমরা অলরেডি ডিক্লেয়ার করে দিব, স্ট্যাবিলিটি বুকলেটে এমন কোন লোড কেস দেখানো যাবে না যে লোড কেসের ড্রাফট হচ্ছে আমাদের ডিক্লেয়ার ড্রাফটের বেশি হয়েছে। কারণ ওই ড্রাফট অলরেডি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, ওটাকে ডিজাইন ড্রাফট বলে, ডিজাইন ওয়াটার লাইন অথবা লোডের ওয়াটার লাইন। এবং এটা দিয়ে হচ্ছে ক্লাস সার্টিফিকেট দিবে, এবং যাবতীয় সকল ক্যালকুলেশন ওই ড্রাফটের উপরে করা হবে। এখন জাহাজের মালিক তার ব্যক্তিগত খেয়াল খুশি মতো যদি নিজের মতো ড্রাফটে জাহাজ চালায়, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু অফিসিয়ালি স্পিকিং, যে ড্রাফট আমরা ডিক্লেয়ার করে দিব, সেই ড্রাফটের 1 মিলি বেশি ড্রাফটে আমরা চলতে পারবো না। আমাদের সব ক্যালকুলেশন ওই ড্রাফটকে ঘিরেই হবে। আচ্ছা, তো প্রথমে আমরা চলে যাব হাইড্রোস্ট্যাটিক ইনফরমেশন আমরা বের করবো, এই যে আপরাইট হাইড্রোস্ট্যাটিক্স। এখন উইন্ডোতে যদি যাই, এখানে চাইলে তুমি রেজাল্টস এর মধ্যে যেতে পারো, যে আপরাইট হাইড্রোস্ট্যাটিক্স। এখন আমরা কোনো হাইড্রোস্ট্যাটিক্স ডাটা বের করি নাই। এখন প্রথমে আমরা সিম্পলি চাইলে এটার লোডেড ওয়াটার লাইনের যেই ইয়াটা আর কি, ডিজাইন ওয়াটার লাইন, আমাদের ডিজাইন ড্রাফট ছিল হচ্ছে তোমার 3.2। এই ড্রাফটে যে হাইড্রোস্ট্যাটিক ইনফরমেশন গুলো সেটা যদি বের করতে চাই, এখানে ক্লিক করে দিলেই হবে, অ্যানালাইসিস করে ফেলবেন। এবং এখান থেকে ও হচ্ছে একটা অলরেডি রিপোর্ট জেনারেট করে ফেলবে। এটা বাইরে চলে গেছে, আমি অটো ফিট পয়েন্টে দিয়ে দিই, চলে আসলো। এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এখানে কি কারো কাছে মনে হয় যে এখানে আরো কিছু ইনফরমেশন দরকার আছে? ইউজুয়ালি এটা এনাফ হয়, তবে এই আরো একটা দুইটা ইনফরমেশন সাধারণত অ্যাড করা হয়, যেমন প্রিজমেটিক কোএফিসিয়েন্ট এবং ব্লক কোএফিসিয়েন্ট। এই দুইটা ইনফরমেশন সাধারণত অ্যাড করা হয়। তো আমরা ইনফরমেশন, এই যে এইখানে একটা জিনিস দেখো, যে ডাটা ফরম্যাট। ডাটা ফরম্যাটে যদি আমরা যাই, এই যে এই জিনিসটা ডাটা ফরম্যাট, ডাটা ফরম্যাটে যদি আমরা যাই, এখানে আমি কি কি ডাটা চাই আর কি কি ডাটা চাই না সব সিলেক্ট করে দিতে পারি। যেমন যে ডাটাগুলো আমার দরকার, আমি শুধু সেই ডাটাগুলোই নিছি, যে ডাটাগুলো দরকার নেই সেই ডাটাগুলো আমি নেইনি। ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে, আমাকে যে ও ডাটাটা দিবে, এটা হচ্ছে কোন ট্রিমে, দেখো ফিক্স ট্রিম, জিরো ট্রিম। যদি যদি ট্রিম যেটা ফিক্স করে দেবা, সেই ট্রিমেই ডাটাগুলো দিবে। বুঝছো? ব্যাপারটা হচ্ছে এই জাহাজটা
আমাদের কাছে যে আছে, এই যে দেখো হাইড্রোস্ট্যাটিক ডাটা যদি আমরা ক্যালকুলেট করি, তো বেসিক্যালি যেটা করে জাস্ট আস্তে আস্তে ডুবাই 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 বিভিন্ন ড্রাফটে হাইড্রোস্ট্যাটিক ইনফরমেশন গুলো বাইর করে। এখন সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, অ্যানালাইসে গিয়ে আমি যদি ওর ড্রাফটের ইনক্রিমেন্ট দিই, মানে আমি মনে করো ক্যালকুলেশন করা শুরু করবো 0.1 ড্রাফট থেকে, ক্যালকুলেশন শেষ করবো হচ্ছে 4 ড্রাফটে গিয়ে, এবং ড্রাফটের ইনক্রিমেন্ট মনে করো 0.05 ধরে করবো। ঠিক আছে, 0.05 ড্রাফট ধরে আগাবে, আগায় তোমার মনে করো এখানে 79টা ড্রাফট আসবে টোটাল। ঠিক আছে, 0.1 থেকে 4 পর্যন্ত ইনক্রিমেন্ট হচ্ছে 0.05 করে। ইনক্রিমেন্ট চাইলে আরো কমানো যায়, কিন্তু এখানে হাইড্রোস্ট্যাটিক ক্যালকুলেশন করার সময় সবসময় মাথায় রাখতে হবে এলসিজি 0 ধরে নিতে হবে এবং বিসিজি 0 ধরে নিতে হবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে রেজাল্টের উইন্ডো, কারেন্ট রেজাল্টস উইন্ডো। এই যে, অথবা এটা যদি এখানে খুঁজে না পাই, আমরা এখানে যাব, উইন্ডোতে যাব, উইন্ডো থেকে রেজাল্টসে যাব, যে রেজাল্টস আমাদের আপাতত দরকার এই মুহূর্তে আমরা কাজ করতেছি আপডেট হাইড্রোস্ট্যাটিক নিয়ে, আমরা আপনার হাইড্রোস্ট্যাটিকে যাব। ও জাস্ট আমাদের জন্য টেবিলটা রেডি করছে, কিন্তু এখনো টেবিলের কোনো ইনফরমেশন নাই, কারণ আমরা এখন অ্যানালাইসিস শুরু করিনি। আমরা আরেকটা ইনফরমেশন জাস্ট অ্যাড করবো এখানে, ব্লক কোএফিশিয়েন্ট আমার জানা দরকার, এই জন্য আমি ব্লক কোএফিশিয়েন্ট অ্যাড করে দিয়েছি। দেখছো, ব্লক কোএফিশিয়েন্ট সিবি অ্যাড করে দিলাম, এখানে ব্লক কোএফিশিয়েন্ট চলে আসছে। বিভিন্ন ড্রাফটে ও আমাকে এই ইনফরমেশন গুলো দিবে, এই ড্রাফটে ডিসপ্লেসমেন্ট কত, ভলিউম অফ ডিসপ্লেস কত, ব্লক কোএফিশিয়েন্ট, এলসিডি, এলসিএফ, কেবি, কেএমটি, কেএমএল, ইমার্শন, টিপিসি, এমটিসি, ইনফরমেশন গুলো আপনি সবার জানা। জাস্ট অ্যানালাইসিস বাটনে ক্লিক করব, অ্যানালাইসিস শুরু হয়ে গেছে, সব ডাটা চলে আসছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ও তোমাকে গ্রাফও দেখাবে। এই যে উইন্ডোতে যাব, যে গ্রাফে যাবে, সব ইনফরমেশন ও মতো গ্রাফে প্লট করে ফেলছে। এখানে শুধু গ্রাফে প্লটই করবে না, প্লট করার সাথে সাথে ও এটার একটা রিপোর্টও ওয়ার্ড ফাইলে জেনারেট করে ফেলবে। তাহলে সব ডিটেল চলে আসবে। এখন এই গ্রাফটা চাইলে আমার যদি বড় করতে ইচ্ছা হয় দেখতে, বড় করে দিতে পারবো, ছোট করে দিতে পারবো, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। তবে একটা বিষয় হচ্ছে যে কিভাবে হাইড্রোমিক্স কাজটা করতেছে আর কি, যদি এখান থেকে ভিউটা এখান থেকে দেখো, তাহলে একটা জিনিস দেখবা যে যখন অ্যানালাইসিস শুরু করে আস্তে আস্তে ডুবাই জাহাজটাকে, দেখছো আস্তে আস্তে ডুবাইতেছে, আস্তে আস্তে ডুবাইতেছে। ও 0.1 থেকে শুরু করবে, আমি যেহেতু ইনক্রিমেন্ট শুরু করছিলাম 0.1 থেকে, এই যে 0.1 থেকে শুরু করে ও 4 পর্যন্ত, 4 ড্রাফট পর্যন্ত জাস্ট আস্তে আস্তে ডুবাবে, ডুবাই 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 প্রত্যেকটা ড্রাফটে ইন্ডিভিজুয়ালি এই যে ইনফরমেশন গুলো আছে ইনফরমেশন গুলো বের করবে। এখন এই টেবিলটা আমাদের কি কাজে লাগতে পারে, এই টেবিলটা কাজে লাগতে পারে মনে করো আমাদের এখন দরকার ডিজাইন ড্রাফটে আমাদের ইনফরমেশন গুলো কি কি, ডিজাইন ড্রাফটে ডিসপ্লেসমেন্ট অ্যাড। এখন এই জিনিসটা আমাদের কি জন্য লাগবে, এই জন্য লাগবে যে জাহাজে যখন আমি লোড গুলো দিব, এক একটা ট্যাঙ্কে লোড দিব, কোনো ট্যাঙ্কে বালাস ট্যাঙ্কে পানি দেবো, ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল দিব, কার্গো হোল্ডে কার্গো রাখবো, জাহাজের একটা লাইট ওয়েট আছে, জাহাজের লাইট ওয়েটের মধ্যে ইঞ্জিন এবং হাল, শেল প্লেট এবং যাবতীয় যত কিছু আছে, জাহাজের স্ট্রাকচারাল মেম্বার সবকিছু ইনক্লুডেড থাকবে। সবকিছু ওয়েট ইনক্লুডেড হওয়ার পর জাহাজটাকে যদি আমি 3.2 ড্রাফট মেনটেন করাইতে চাই, সেই ক্ষেত্রে আমার জাহাজের ডিসপ্লেসমেন্টটা 1118 হইতে হবে। এখানে কারো কনফিউশন আছে? কোন কনফিউশন নাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখি জাহাজের সিবিটা কিন্তু যথেষ্টই কম আছে, সিবি কিন্তু অত বেশি নেই, বেশ স্লেন্ডার একটা জাহাজ, এই জন্য ভাই খেয়াল করিনি, একটু আবার বলবেন? আচ্ছা আমি বলি, ড্রাফট হচ্ছে 3.2, 3.2 ড্রাফটের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 1118। এর মানে হচ্ছে জাহাজের যত ওয়েট থাকবে সব ওয়েট মিলায়, লাইট ওয়েট এবং ডেড ওয়েট মিলায়, যদি জাহাজটার মধ্যে আমি এত টন মেনটেন করাতে পারি, যে আমি মেক শিওর করবো জাহাজের লাইট ওয়েট তো ফিক্সড, লাইট ওয়েট তো আমার কিছু করার নেই। একটা জাহাজ যখন অলরেডি তোমার মনে করো লঞ্চিং হয়ে গেছে, জাহাজের লাইট ওয়েট ধরলাম 700 টন বা 800 টন, আই ডোন্ট নো, সামথিং লাইক দ্যাট, বা 200 টন 300 টন, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। জাহাজের লাইট ওয়েট তো ফিক্স, এখন লাইট ওয়েটের বাইরে আমি যে ওয়েট গুলা অ্যাড করব, সব অ্যাড হওয়ার পর যদি 1118 হয়, তখনই কেবল জাহাজটা 3.2 ড্রাফটে ভাসবে। এটাকে বোঝা গেছে? কারণ ড্রাফট যদি ড্রাফট মনে করলাম ধরো ড্রাফট, হ্যাঁ বুঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। এখন ডিসপ্লেসমেন্টে যদি যে 1140 1141 হয়ে যায়, তখন ড্রাফট হয়ে যাবে। আমি একটু কি বললাম যে আমরা যখন ড্রাফটে ডিক্লেয়ার করে দিব, ডিক্লেয়ার করার পর ডিক্লেয়ার ড্রাফটের 1 মিলিমিটার বেশি ড্রাফটেও চালানো যাবে না, মানে কাগজে কলমে চালানো যাবে না। এখন কেউ যদি ব্যক্তিগত খামখেয়ালি, ব্যক্তিগত খেয়ালে আর কি বেশি ড্রাফটে চালায় জাহাজ, হয়তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না,
কিন্তু একটা জিনিস মাথায় রাখা লাগবে যে ড্রাফট কিন্তু জাহাজের খুবই ক্রুশাল একটা পার্টিকুলার, কারণ যাবতীয় যত স্ক্যান্টলিং ক্যালকুলেশন আছে, স্ক্যান্টলিং ক্যালকুলেশন কিন্তু ড্রাফটের উপর ডিপেন্ড করে হয়। মানে জাহাজটা কতটুকু ডুবে আছে, হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা কিন্তু জাহাজের উপর খুব বড় একটা বিষয়। জাহাজ কতটুকু লোড নিতে পারবে সেটা আমরা ক্যালকুলেট করি হচ্ছে জাহাজটা কতটুকু ডুবাই রাখতেছে আমরা তার উপর। এখন আমি হিসাব করছি যে 3.2 ড্রাফট থাকলে জাহাজে আমি যে স্ক্যান্টলিং দিছি সেই স্ক্যান্টলিংটা চেকস আউট, সকল ক্রাইটেরিয়া চেক আউট করে এবং জাহাজটা ইট উইল সার্ভাইভ স্ট্রাকচারালি স্পিকিং, স্ট্রাকচারালি সাউন্ড। এখন এই জাহাজটাকে যদি আমি 3.2 ড্রাফটের জায়গায় মনে করো 4 ড্রাফটে ডুবাই রাখি, তাহলে ওর উপর কিন্তু হাইড্রোস্ট্যাটিক প্রেশার আরো বাড়বে। তখন স্ট্রাকচারাল মেম্বারগুলো সাস্টেইন করতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, যাই হোক, হাইড্রোস্ট্যাটিক ইনফরমেশন চলে আসলো। এটা হচ্ছে আমাদের হাইড্রোস্ট্যাটিক ইনফরমেশন। হাইড্রোস্ট্যাটিক ইনফরমেশন নিয়ে তো আসলে আলোচনার বাহুল্যই বটে আর কি, কারণ এগুলো আমাদের থিওরিটিক্যাল পড়াশোনা, ওদিকে না গেলাম। অ্যাপ্লাইড হাইড্রোস্ট্যাটিক্স চলে গেল। আচ্ছা, অ্যাপ্লাইড হাইড্রোস্ট্যাটিক্স এর পরেই ডিরেক্ট যদি তোমরা লোড কেসে আসতে চাও, লোড কেস দেখানো যায়, তবে লোড কেসে আসার আগে আরো কিছু বিষয় ছিল। আমরা লোড কেসে আসি। মনে করো একটা লোড কেস, আমরা নতুন একটা লোড কেস জেনারেট করবো। লোড কেস আসার জন্য এটা মনে করে আমি একটা লোড কেস জেনারেট করে রাখছি, কিন্তু এই লোড কেসটা আমি এখন ডিলিট করে দিব। ফাইল, ক্লোজ লোড কেস। ফাইল আগে লোড কেসটা সেভ করে নেব, সেভ লোড কেস অ্যাজ, আচ্ছা আচ্ছা, ফাইল ক্লোজ লোড কেস। আচ্ছা, এখন একটা জিনিস, ট্যাঙ্ক গুলোর ক্ষেত্রে দেখবা আমি কোন ট্যাঙ্ক গুলো একসাথে রাখছি, বাঞ্চ করে রাখছি। এগুলো চাইলে উপর নিচ করা যাবে। এই যে মনে করো একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে উপরে দিলে এটা উপরে চলে যাবে, নিচে দিলে নিচে চলে আসবে। এটা ক্যালকুলেশন কোনো এফেক্ট করবে না। খালি এক ধরনের ট্যাঙ্ক গুলো আমরা একসাথে রাখছি। এক ধরনের ট্যাঙ্ক বলতে এই যে এগুলো হচ্ছে সব ফুয়েল অয়েল ট্যাঙ্ক। খেয়াল করে দেখো, ফুয়েল অয়েল সার্ভিস ট্যাঙ্ক, ফুয়েল অয়েল রিজার্ভ ট্যাঙ্ক, ঠিক আছে? ফুয়েল অয়েল ট্যাঙ্ক গুলো আমরা একসাথে রাখছি, এগুলোকে বলবো কনজিউমেবলস ট্যাঙ্ক। কনজিউমেবল ট্যাঙ্কের জন্য, কারণ এই ট্যাঙ্কের যে কন্টেন্ট গুলা আমাদের যখন ভয়েজ চলবে, ভয়েজ চলা অবস্থায় এই ট্যাঙ্কের কন্টেন্ট গুলো কিন্তু আস্তে আস্তে কনজিউম করা হবে। যেমন বিশেষ করে ফ্রেশ ওয়াটার এবং ফুয়েল অয়েল ট্যাঙ্ক, ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক এবং ফুয়েল অয়েল ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের কন্টেন্ট গুলো কিন্তু আস্তে আস্তে পুরোটা ভয়েজ জুড়ে কনজিউমড হইতে থাকবে। মনে করো আমরা যদি যাত্রা শুরু করি 100% তেল ছিল কন্টেনার গুলোতে বা ট্যাঙ্ক গুলোতে 100% তেল ছিল ধরলাম, কিন্তু যাত্রা শেষে গিয়ে কিন্তু তেল আর 100% থাকবে না, তেল ফুরা হয়তো 10% চলে আসবে। এটা আমাদের স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন, আমরা এভাবে করি যে ডিপার্চার কন্ডিশন গুলোতে আমরা ধরে নিই 98 থেকে 100% ফুয়েল এবং কনজিউমেবল লিকুইড গুলো সবগুলো 98% পর্যন্ত বা 100% পর্যন্ত ফুল আপ থাকবে ট্যাঙ্ক গুলো। আর যাত্রা শেষে যখন সেটা তোমার কোথাও ভিড়ে যাবে, জাহাজটা দ্রুত বার্থিং করবে, তখন জাহাজের লোডেড কন্ডিশনটা হবে যে কনজিউমেবল লিকুইড গুলো ট্যাঙ্কের কন্টেন্ট গুলো 10% নেমে আসবে। এখন আমরা এই উইন্ডোতে যাব, উইন্ডো যদি যাই, উইন্ডো গিয়ে যে লোড কেস, লোড কেস অনেকগুলো লোড কেস আছে। এখন লোড কেস আমি একটাও কিন্তু জেনারেট করিনি, এমটি লোড কেস। এই যে আবার উইন্ডোতে এসে লোড কেসে এসে যে কোনো একটাতে আমরা 1 নাম্বার দিয়ে শুরু করবো, অথবা ডাইরেক্ট এই যে এখানে একটা নিক্তির একটা ছবি আছে, তুলাদণ্ড, এই তুলাদণ্ডের যে ছবিটা লোড কেস উইন্ডো, এখানে ক্লিক করবো। আচ্ছা, এখানে আসার পর আমরা কন্ট্রোল এ প্রেস করব অথবা ফাইল দিয়ে নিউ লোড কেস দিব। লোড কেস 1, এটা নাম দিলাম লোডেড ডিপারচার, ঠিক আছে? লোডেড ডিপারচার দিলাম। লোডেড ডিপারচার মানে হচ্ছে জাহাজটা মাত্র যাত্রা শুরু করছে এবং জাহাজটার আগাগোড়া হচ্ছে ইয়ে দিয়ে ভর্তি, মালপত্র দিয়ে ভর্তি, যত লোড নেওয়া সম্ভব পুরোটা লোড দিচ্ছে। এখন বাদ বাকি জিনিসপত্র চলে আসলেও একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের কিন্তু জাহাজের লাইট শিপ আসে নাই। এখন জাহাজের লাইট শিপ ক্যালকুলেশনের আসলে মেথড অনেক আছে, মাল্টিপল আছে। ইউজুয়ালি সবচেয়ে স্ট্যান্ডার্ড মেথড হচ্ছে যে আমাদের জাহাজের যত স্ট্রাকচারাল মেম্বার আছে সবগুলো স্ট্রাকচারাল মেম্বারকে আমাদের আমলে নিতে হবে। স্ট্রাকচারাল মেম্বারের ওয়েট কত, স্ট্রাকচারাল মেম্বারের ওয়েট কত, সেখান থেকে সব স্ট্রাকচারাল মেম্বারের ওয়েট এখানে যোগ হবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারাল মেম্বারের জিওমেট্রিক পজিশন কি সেটার উপর ডিপেন্ড করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারাল মেম্বারের আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে হবে, সেটা লংগিটিউডিনাল, ট্রান্সভার্স এবং ভার্টিক্যাল। সেখান থেকে মোমেন্ট ক্যালকুলেশন করে টোটাল সিস্টেমটার সেন্টার অফ গ্র্যাভিটি কত সেটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেথড এবং এটা হচ্ছে মোস্ট অ্যাকুরেট ক্যালকুলেশন, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আমরা ইনক্লাইনিং এক্সপেরিমেন্ট করতেছি না, ইনক্লাইনিং এক্সপেরিমেন্ট করার আগ পর্যন্ত আমাদের জাহাজের লাইট ওয়েট জানার এই একটা উপায়, এটা হচ্ছে মোস্ট আইডিয়াল মেথড। কিন্তু আমরা যখন প্রিলিমিনারি ক্যালকুলেশন করব, প্রিলিমিনারি ক্যালকুলেশন করার সময় যেহেতু আমাদের কাছে স্ট্রাকচারাল ড্রয়িং এখনো নাই, আমরা এখনো জানি না যে জাহাজের স্ট্রাকচারাল মেম্বারগুলো আসলে কিরকম হবে। যেহেতু আমরা জানি না, আমাদেরকে অ্যাসিউম করতে হবে, অ্যাজিউম করে নিতে হবে যে জাহাজের লাইট ওয়েটটা কিরকম হতে পারে। সাধারণত এই ধরনের ভেসেলের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের ইন্টারেস্টিং, যে লাইট ওয়েট যদি আমরা অ্যাসিউম করতে চাই, এটা ডিজাইন ড্রাফটটা কত কারণ মনে আছে? এই ভেসেলের ডিজাইন ড্রাফট 3.2 ছিল না? 3.2 এক্স্যাক্টলি। এই যে 3.2 তে আমরা আসবো, 3.2 এটা হাইলাইট করলাম।
হাইলাইট করে এখানে থেকে আমাদের লাগবে হচ্ছে ডিসপ্লেসমেন্টটা। এই যে দেখো ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? এই যে ডিসপ্লেসমেন্টটা সাধারণত লোডেড ওয়াটার লাইনের যে ডিসপ্লেসমেন্ট লাইট ওয়েট সাধারণত ভেসেল ভেদে এটা চেঞ্জ হয়। অয়েল ট্যাঙ্কারের ক্ষেত্রে একরকম হয়, আবার মাল্টিপারপাস শিপের ক্ষেত্রে একরকম হয়, আবার এলএনজি ক্যারিয়ারের ক্ষেত্রে একরকম হয়, আবার কেমিক্যাল ক্যারিয়ারের ক্ষেত্রে একরকম হয়, জেনারেল কার্গোর জন্য এক রকম হয়। সাধারণত আমরা ধরে নিই ইউজুয়ালি জেনারেল কার্গো ভেসেলের ক্ষেত্রে 22 থেকে 23%। জাহাজের লাইট ওয়েট হবে ডিজাইন ড্রাফটের যে ডিসপ্লেসমেন্ট সেটার 22 থেকে 23%। এখন এটা আমরা যে 22 আর 23 এর মাঝামাঝি বা 22% ধরলাম, ঠিক আছে? 1118 22% যদি আমরা নিই, ক্যালকুলেটর 1118 ইন্টু 245.96, ঠিক আছে? কম বেশি হবে, ধরে নিলাম তোমার 246 টনই ধরি আমরা, ঠিক আছে? তো লাইট ওয়েটটা আপাতত 246 টনে আমরা সিদ্ধান্ত নিতে পারি। লাইট ওয়েট হলো 246 টন, 200 কি বললাম 246 টন। আচ্ছা, এখন কিন্তু অনেক কিছু বাকি আছে, লংজিটিউডাল আর্ম বাকি আছে, ট্রান্সভার্স আর্ম বাকি আছে, ভার্টিক্যাল আর্ম বাকি আছে। এই জিনিসগুলো আমরা কিভাবে অ্যাকশন করব? এই জিনিসগুলো অ্যাকশন করার একটা মেথড আছে। এই যে আমি মনে হয় এই ফাইলটা তোমাদের দিছি, এবার না দিয়ে থাকলে আগের বার দিছি। এই ফাইলটার খেয়াল আছে না? এটা তোমাদের ট্যাঙ্ক গুলো ভিজুয়ালাইজ করার জন্য দেখাইছিলাম, মনে আছে? আচ্ছা, তো ট্যাঙ্ক গুলো যদি তোমাদের দেখাই, সুপারস্ট্রাকচারটা বের করে আনি। সুপারস্ট্রাকচারটা আচ্ছা, এখন এখান থেকে আমরা জাহাজের সেন্টার অফ গ্র্যাভিটি যদি অ্যাসিউম করতে যাই, অ্যাসিউম করার জন্য আমাদের যেটা করতে হবে, আগে এই জিনিসটাকে পুরো ভেসেলটাকে একটা সলিড বানাইতে হবে, সলিড অবজেক্ট বানাইতে হবে। এখন সলিড অবজেক্ট বানানোর উপায় কি? এটাকে মিরর করি, মিরর করলাম, তারপর উপর দিয়ে একটা সারফেস টানবো। এই যে দেখো, এই সারফেসের অপশনটা হচ্ছে এখানে আসবো আমরা। মিরর অপশন তো বুঝছি, মিরর আলাদা করে দেখানোর কিছু নেই। এখানে এসে রাইট ক্লিক করবো, এই জায়গাটায় রাইট ক্লিক করে এটা প্রেস করবো, ঠিক আছে? প্রেস করে আমরা একটা সারফেস টানবো এরকম, ঠিক আছে? এখন দেখো এই জিনিসটা, এটাকে যদি সলিড বানাইতে চাই, এটা এই জায়গাটাও একটা সারফেস থাকতে হবে, এই জায়গার একটা সারফেস থাকতে হবে, এবং এই ট্রানজম বরাবর একটা সারফেস থাকতে হবে, টেক বরাবর একটা সারফেস থাকতে হবে, ট্রানজম বরাবর সারফেস থাকতে হবে। এখন এই সারফেসটাকে যদি আমি এক্স্যাক্টলি এই বরাবর নিয়ে আসতে চাই, কোন কমান্ডটা সবচেয়ে ইউজফুল হবে, কে বলতে পারবে? মুভ নাকি কপি? হ্যাঁ, মুভ করে দিব। হ্যাঁ, কিন্তু মুভ করার অনেক সমস্যা আছে। ডিরেক্ট যদি মুভ করতে চাও, কতটুকু মুভ করবা বলো? সেট পিটি কমান্ডের কথা মনে আছে? কি ভাই? সেট পিটি হচ্ছে ইজিয়েস্ট। এই যে খালি জেড অ্যাক্সিসটা সিলেক্ট করবা, বাকিগুলা আনসিলেক্ট করে দিবা। এই যে এই পয়েন্টে চলে আসবে, যতই নাড়াচাড়া করো কোনো সমস্যা নেই। আমাদের অত কেয়ারফুল না হলেও চলবে, সেট পিটি কমান্ডটা জাস্ট এক্স অ্যাক্সিস এক অ্যাক্সিস বরাবরই ঘোরাফেরা করবে। আচ্ছা, এখন ট্রিম করার জন্য আরেকটা ঝামেলা, যেটা খেয়াল করে দেখো, লাইন কিন্তু এখানে পুরোপুরি আছে, কিন্তু এখানে কিন্তু লাইন পুরোপুরি নাই, ঠিক আছে? এই জন্য আমাদের যেটা করতে হবে, এই সারফেসটাকে আগেই এই পর্যন্ত নিয়ে আসতে হবে। এই সারফেসটা এত দূর আমরা রাখতে পারবো না, ঠিক আছে? এত দূর রাখা যাবে না এই সারফেসটা। আবার কন্ট্রোল পয়েন্ট অন করবো, সারফেসটা কন্ট্রোল পয়েন্ট অন করবো, এগুলো সিলেক্ট করবো, সিলেক্ট করে আবার সেট পিটি দিব। সেট পিটি দিয়ে এই পয়েন্ট গুলাকে যদি আমি এই বরাবর নিয়ে আসতে চাই, কোন অ্যাক্সিসটা সিলেক্ট করবো? এক্স, ইয়েস ম্যাপ, রাইট ইউ আর, এই বরাবর নিয়ে আসলাম। আচ্ছা, এখন হচ্ছে ট্রিম করে দিব। এটাকে ট্রিম করব এই সারফেস গুলা দিয়ে, ট্রিম কমান্ডটা দিব। আচ্ছা, সিলেক্ট কাটিং অবজেক্টস, যে অবজেক্ট দিয়ে কাট করব, কাকে দিয়ে কাট করব? ডেক দিয়ে হালকে নাকি হাল দিয়ে ডেককে? কাট তো করব হচ্ছে কি আর ডেকটাকে না। ডেকটাকে হাল দিয়ে করব। তার মানে সিলেক্ট কাটিং অবজেক্টস, কাটিং অবজেক্ট হবে আমাদের হাল। সিলেক্ট করলাম, এন্টার অথবা স্পেস দিলাম, তারপর সিলেক্ট অবজেক্ট ট্রিম। এই যে ট্রিম হয়ে গেছে। ভাই এখানে যদি সারফেসটা বানাই, এখানে তো ধরেন সামনে যদি বোলোয়ার থাকে আর ডেক থাকে, তাহলে তো পুরাটা তো সলিড হলো না, মাঝখানে গ্যাপ থাকে না কিছু? অনেক কিছু থাকবে, অনেক কিছু থাকবে বাবা, অনেক কিছু থাকবে। আমি সিম্পল জিনিস দেখাচ্ছি। তুমি জাহাজের ডিটেইল, হ্যাঁ, উলওয়ার্ক টুলওয়ার্ক সহই থাকবে। যেমন একটা যদি এক্সাম্পল দেখাই আমি, ডিটেইল যাবতীয় সবকিছু সহ
inform একটু সময় লাগবে ওপেন হতে। মডেলে চাইলে তুমি আগাগোড়া ডিটেল সিটি মডেলিং যদি করতে চাও সবকিছু ইনক্লুড করতে পারো, কিন্তু সব ইনফরমেশন আমাদের কাছে ভ্যালিড না। ফার্স্ট অফ অল তুমি যখন স্টেবিলিটি ক্যালকুলেট করবা, বুলওয়ার্ক আমাদের কাছে কোনো ইস্যু না। স্টেবিলিটি ক্যালকুলেশনের সময় আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে ডেকের হাইট কত এবং মার্জিন লাইন কোনটা। মার্জিন লাইন হচ্ছে ডেকের 76 মিলিমিটার নিচে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে সবকিছু দেওয়া আগাগোড়া, বুঝছো? এখন এত কিছু নিয়ে তুমি যদি ক্যালকুলেশন করতে যাও করতে পারবা, অবশ্যই কোনো সমস্যা নেই। ক্যালকুলেশন করতে কিন্তু কোনো প্যারা নেই, ক্যালকুলেশন করাই যাবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা কি এই 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাসে অত ইনফরমেশন স্কুইজিং করতে পারবো কিনা। বেসিকটা তোমাদের দেখাই দিতেছি, তুমি নিজেরাই করতে পারবা, কোনো সমস্যা নেই। বুলওয়ার্ক টুলওয়ার্ক থাকলে তুমি যেটা বলছো, হ্যাঁ কথা সত্যি, যদি বুলওয়ার্ক থাকে, বুলওয়ার্ক কি তুমি যে জানো এটা আমার কাছে খুবই প্লিজিং একটা বিষয়। ঠিক আছে, বুলওয়ার্ক জিনিসটা নিয়ে আসলে অনেকেই মাথা ঘামায় না, কিন্তু বুলওয়ার্ক আসলে খুব জরুরি একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি এই ট্রানজমটা বন্ধ করতে চাই তাহলে কোন প্লেন বরাবর সারফেস নিব? এক্স ওয়াই, ওয়াই জেড নাকি জেড এক্স? এক্স আর হচ্ছে গিয়ে জেড। YZ ট্রানজুম বন্ধ করবো না। হ্যাঁ, ট্রানজম বন্ধ করতে হলে এনিওয়ান? YZ ইয়েস, ওয়াই জেড। নাইস। এই যে এই বরাবর একটা সারফেস আসবে, ঠিক আছে। আর ওয়াই জেড প্লেনের সারফেসটা আমাদের রাখতে হবে হচ্ছে এইখানে, যেখানে একটা সারফেস আঁকলাম। প্রথম ওয়াইড ফ্রেম দিই, ওয়াইড ফ্রেম দিলে সারফেসটা একটু সুবিধা হবে। সারফেস আঁকছি, সারফেসটা এখানে আছে, এখন ড্রিম করে দিব। ড্রিম হচ্ছে না কেন? ড্রিম হচ্ছে না। ও, আচ্ছা চলো বড় করে এইভাবে দিই। না আঁকলে হচ্ছে গিয়ে আমি পয়েন্ট ধরে সারফেস আঁকতে পারবো না। পয়েন্ট ধরে সারফেস আঁকতে যাচ্ছ? জি। অ্যাজ ইন তোমার ইয়া বুঝিনি, কোশ্চেন বুঝিনি। মানে কার্ভ গুলো সিলেক্ট করে দিয়ে আমি ট্রান্সফর্ম এখানে ব্যাক সাইডে ওয়াল হুম রাখতে হুম হুম, পারবা পারবা, সেটা পারবা। যেমন এটা সরাই দিয়ে রাখি একদম, অবশ্যই পারবা। এই যে জাস্ট এজ সারফেস, এজ, ঠিক আছে, এজ সারফেস কমান্ড দেওয়া হবে, ঠিক আছে। কিন্তু এজ সারফেস কমান্ডে ঝামেলা হয় কি, অনেক সময় তোমার সলিড হইতে চায় না, এটা হচ্ছে ঝামেলা। তুমি যদি সলিড করতে চাও সেক্ষেত্রে ট্রিম করে নেওয়া ভালো। ইউজুয়ালি আমরা ট্রিম অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ম্যাক্সার্ফ মডেলার সবসময় ট্রিম ঠিক মতো রিড করতে পারে না। তুমি রাইনো থেকে একটা জিনিস ট্রিম করে নিয়ে যাবা, কিন্তু ম্যাক্সার্ফে গিয়ে দেখবা ট্রিমটা আবার আনট্রিমড হয়ে গেছে। এবং ম্যাক্সার্ফে আবার জিনিসপত্র নতুন করে ট্রিম করা খুবই কঠিন, ম্যাক্সার্ফ মডেলার বিশেষ করে। ম্যাক্সার্ফ মডেলার মোটেও রাইনের মতো ইনটুইটিভ না। রাইনো কিন্তু খুবই ইনটুইটিভ এবং খুবই ফ্রি ফ্লোয়িং, কাজে খুবই হেল্প করে। ম্যাক্সার্ফ হচ্ছে তোমাকে সব ডাটা ইনপুট করে দিতে হয়, আর রাইনো তুমি যেমন এরকম ধরে টানাটানি করতে পারবা, ম্যাক্সার্ফে এত সহজে এরকম ধরে টানাটানি করতে পারবা না, এটা হচ্ছে ঝামেলা। আচ্ছা, কাজ এখানে শেষ না, আর অনেক কাজ বাকি আছে। এটা হচ্ছে দ্য মোস্ট সিম্পলেস্ট সুপারস্ট্রাকচার এভার, এর যে বেশি সিম্পল সুপারস্ট্রাকচার ছিল হইতে পারে না আর কি। এই সিম্পল টু সুপারস্ট্রাকচার দিয়ে তোমাকে দেখাচ্ছি, তোমরা চাইলে সুপারস্ট্রাকচার আর কমপ্লিকেটেড হইতে পারে। উঠাইলা সুপারস্ট্রাকচার, এখানে গেল, গেল, তারপর এটা ছোট করো, দিই, চাও ছোট করতে আরো। স্কেল অনলি, সুপারস্ট্রাকচার অনেক রকমের হইতে পারে আর কি, জাস্ট করে লেগোর মতো দেখা যাচ্ছে আর কি। ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, আপাতত আমাদের এটা বুঝলে হবে যেটাকে আমরা সুপারস্ট্রাকচার ট্রিট করতেছি। আচ্ছা, এখন যেটা করতে হবে, আমাদের কাছে যে এই যতগুলো অবজেক্ট আছে এই প্রত্যেকটা কিন্তু তোমার দেখতে সলিডের মতো হইলেও রাইনো এখন ওদেরকে সলিডের মতো ট্রিট করতেছে না। যেমন এই পুরোটা যদি আমি সিলেক্ট করি, আমি কিন্তু একটা বক্সকে সিলেক্ট করছি, কিন্তু অবজেক্ট প্রপার্টিজে যদি যাই, রাইনো ওর সম্পর্কে কি বলতেছে আমরা দেখি। রাইনো কি বলতেছে, 5 সারফেসেস। এটা কিন্তু এখনো কোনো সলিড হয় নাই, এটা কোনো সলিড নাই। যে ডিটেলসে যদি যাই, সারফেস, সবগুলো সারফেসের প্রপার্টি আমাকে দিতেছে। এখন এই জিনিসটাকে যদি একটা বক্স বানাইতে চাই, এই সবগুলো সিলেক্ট করে একটা কমান্ড দিতে হবে, ক্রিয়েট সলিড। কমান্ডটা দেখা গেছে, ক্রিয়েট সলিড, আনএবল টু ক্রিয়েট সলিড, কেন? আচ্ছা, এজ সারফেস দিয়ে দেখি, এজ সারফেস দিলাম, তাও আনএবল টু ক্রিয়েট সলিড।
সলিড হচ্ছে না, দেখছো কি একটা ঝামেলা। আচ্ছা, সেদিন আমরা যদি রাইনো 7 দিয়ে ওপেন করি, এটা অনেক সময় ঝামেলা করে। ওপেন উইথ রাইনো 7, এই যে ট্রিমের হচ্ছে এই ঝামেলা। আমার এখানে টলারেন্সের একটা বিষয় আছে, সবগুলো এজ ঠিক মতো মিলছে কিনা এটার একটা বিষয় থাকে। সফটওয়্যার নেই, 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 and 7. দেখি সরি ক্রিয়েট করতে পারতেছে না, এটা মস্ত ঝামেলা হয়ে গেছে। এটা আপনাকে দেখি ক্রিয়েট সলিড, এটা সলিড ক্রিয়েট করতে পারছে, এটা পারতেছে না। আচ্ছা, আমরা সারফেসটা আরেকবার জেনারেট করে দেখি। X of the and CT Z আসবে, Z এখানে চলে আসবে। ট্রেন হয়ে গেল, সারফেস এখান থেকে জেনারেট করবো। সেট পিটি নিয়ে নিয়ে আসবো এখানে, সিলেক্ট করবো, প্রিন্ট করে দেব। এই যে সলিড হয়েছে, দেখছো কত স্ট্রাগল করা লাগলো। এই সলিড ক্রিয়েশনের লাইনে প্রায় সময় ঝামেলা করে, ভাবার কিছু নাই, মাল্টিপল মেথডে ট্রাই করলেই হবে। আচ্ছা, সলিড ক্রিয়েশনের প্রসেসটা কি আরেকবার দেখাতে হবে? কারো বুঝতে কোনো প্রবলেম হয়েছে? দেখো সলিড ক্রিয়েশন কিন্তু যথেষ্ট কমপ্লিকেটেড, আমার এই বেগ পাইতে হয়েছে, জিনিসটা তো সিম্পল না। রাইনো সবসময় আসলে ফেভারেবল আচরণ করে না, টলারেন্সের ঝামেলা থেকে প্রায় আছেই। আচ্ছা, তো এখন এটা আমাদের এরকম বক্স করার উদ্দেশ্য হচ্ছে ধরে নিতে পারি আমরা কিছু এক্সেপশন ছাড়া জাহাজের আগাগোড়া স্টিল দিয়ে তৈরি, আমরা ধরতে পারি ম্যাক্সিমাম জায়গায় মনে করো যত পাইপিং গুলো, মেশিনারি গুলো, জিনিসপত্রগুলো স্টিলের তৈরি। এবং আমরা যদি খুব গ্রস ভাবে ধরি, খুবই গ্রস ভাবে, আমি এখন যে এস্টিমেশনটার কথা বলতেছি সেটা খুবই গ্রস একটা এস্টিমেশন, ঠিক আছে? এটা মোটেও এক্সাক্ট অ্যাকুরেট রেজাল্ট আমাদের দিবে না, কিন্তু প্রিলিমিনারি ক্যালকুলেশনের জন্য আমাদের এটাই এনাফ। আমাদের প্রিলিমিনারি ক্যালকুলেশন ধরে সামনে আগাইতে হবে, ক্যালকুলেশন আস্তে আস্তে সামনে প্রেসাইজ হবে। আমরা যদি ডিজাইন স্পাইরালের কথা চিন্তা করি, এখনো কিন্তু সবকিছু আমরা প্রিলিমিনারি পর্যায়ে আছি। এখন এই অবস্থায় জাহাজের সেন্টার অফ গ্র্যাভিটি যদি আমি আন্দাজ করতে চাই, সেক্ষেত্রে আগে দুইটা অবজেক্টকে যদি আমি জোড়া লাগাই একটা সিঙ্গেল অবজেক্ট বানাতে চাই, দুইটা সলিড অবজেক্টকে যদি আমি একটা সিঙ্গেল সলিড অবজেক্ট বানাতে চাই, একটা কমান্ড ছিল, কারণ মনে আছে? জয়েন দিয়েও তো করা যায়। না, জয়েন দিলে দুইটা খালি জয়েন হয়ে বসে থাকবে, তাও জয়েন হবে না, দেখছো? দুইটা জয়েন হবে না। এই দুইটা কিন্তু তোমার একটা জিনিস মাথায় রাখবা, এগুলো কিন্তু সলিড, এগুলো কিন্তু সারফেস না, এগুলো এখন সলিড হয়ে আছে। এই যে যখন আমি এটাকে সিলেক্ট, হ্যাঁ হ্যাঁ, বুলিয়ান কি জানি এটা বুলিয়ান এক্স্যাক্টলি বুলিয়ান করতে হবে। যেমন এটা যখন সিলেক্ট করতেছে, আমি সিলেক্ট করে যে ক্লোজড পলি সারফেস দেখাইতেছে, দেখছো? ও ডিটেইলে যদি যাই, ওকেটা বলতেছে পলি সারফেস, ভ্যালিড পলি সারফেস, ক্লোজড পলি সারফেস। এটা যে ক্লোজড হয়েছে তার প্রমাণ হচ্ছে এটাই, ও বলতেছে এটাকে ক্লোজড পলি সারফেস, এটা ক্লোজড পলি সারফেস। এই দুটোকে আমরা বুলিয়ান ইউনিয়ন দিয়ে দিতে পারি, বুলিয়ান ইউনিয়ন দিলে এটা 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 একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেছে। এখন এই সিঙ্গেল অবজেক্টটার সেন্টার অফ গ্র্যাভিটি বের করার জন্য রাইনোতে একটা কমান্ড আছে, সেই কমান্ডটা হচ্ছে ভলিউম সেন্ট্রয়েড। এখানে নতুন কিছু আসছে? কার কিছু কে পড়তেছে? নতুন কিছু আসছে? জি ভাই, একটা ফোটা আসছে। একটা ফোট আসছে, একটা পয়েন্ট আসছে। এটা হচ্ছে, এটাকে যদি আমি একটা ভলিউম ধরি এবং ভলিউমটা যদি ইভেনলি ডিস্ট্রিবিউটেড ধরি আর কি, হোমোজিনিয়াস ধরি, আগাগোড়া একই পদার্থ দিয়ে তৈরি হোমোজিনিয়াস ভলিউম যদি ধরি, সেক্ষেত্রে ভলিউমের সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে জিওমেট্রিক ক্যালকুলেশন করে রাইনো আমাকে এটা দিচ্ছে, ঠিক আছে? এখন একটা জিনিস সবসময় মাথায় রাখবো আমরা, যে এটা কিন্তু খুবই গ্রোস একটা এস্টিমেশন, কারণ জাহাজে অনেক মেশিনারি থাকে, মেশিনারি গুলো কোন জায়গায় বেশি থাকে সাধারণত কেউ বলতে পারবে? জাহাজের কোন দিকে মেশিনারি গুলো বেশি থাকে? After. আফটের দিকে।
এক্স্যাক্টলি। এখানে ইঞ্জিন রুম থাকবে, ইঞ্জিন রুম অনেক মেশিন থাকবে, এর মধ্যে কার্গো অয়েল পাম্প যদি থাকে, কার্গো অয়েল পাম্পটা এগিয়ে থাকবে, কার্গো ট্যাঙ্কের পিছনেই থাকবে, ঠিক আছে। তো আমাদের ইঞ্জিন রুমটা কোথায় ছিল? আমাদের ইঞ্জিন রুমটা ছিল, যদি আমরা দেখি, এই যে এটা ছিল আমাদের ইঞ্জিন রুম। তো এই জায়গা হচ্ছে জাহাজের ওয়েটটা একটু বেশি থাকবে, ঠিক আছে। তার মানে যেহেতু আমরা এখন এস্টিমেট করতেছি, খুবই গ্রোস এস্টিমেশন, এটা আন্ডার এস্টিমেশন হতে পারে, ওভার এস্টিমেশন হতে পারে, গ্রোস এস্টিমেশন। ও আমাকে ভলিউম, এই ভলিউমটার সেন্টার দিছে এইটাতে। যেহেতু আমরা ইনটুইটিভলি জানি যে ভেসেলের ওয়েট সাধারণত এইদিকে বেশি হবে, তো আমরা যখন এই জিনিসটা মাপবো, এই পয়েন্টটাকে একটু পিছনে ধরে নিব। যেমন ডিটেইলে যদি চাই, এই পয়েন্টটার ভ্যালু আমাকে দিচ্ছে হচ্ছে এটা ই ইন্টু 10⁻⁵, ওয়াই এর ভ্যালুটা অলমোস্ট 0 আর কি। এই যে এক্স এর ভ্যালু দিচ্ছে কত, এই জিনিসগুলো আমরা একটু একজন নোট ডাউন করে রাখো, আমিও নোট ডাউন করে রাখতেছি, এটা আমাদের পরে কাজে লাগবে। নোটপ্যাড, নোটপ্যাডে গিয়ে এই ভ্যালুগুলো আমরা পয়েন্ট আউট করে রাখি, ঠিক আছে। যেহেতু ও আমাদেরকে দিতেছে, বলতেছে ও হচ্ছে অ্যারাউন্ড এখানে থাকবে, ঠিক আছে। তো 17.17। তো আমরা ইনটুইটিভলি যেহেতু জানি, আমাদের কাছে ইনফরমেশন আছে নেভাল আর্কিটেক্টস, যে ভেসেলের ওয়েট এই জায়গায় বেশি হবে, আমরা বুঝতে পারতেছি সেন্টার অফ গ্র্যাভিটিটা অ্যাকচুয়ালি আর একটু পিছনে আসবে। কতটুকু পিছনে আসবে এখন আমরা জানি না, ঠিক আছে। এখন স্ট্যাবিলিটি ক্যালকুলেট করতে গিয়ে আমাদেরকে সেন্টার অফ গ্র্যাভিটি মডিফাই করা লাগতে পারে, এবং ইনক্লাইনিং এক্সপেরিমেন্ট হওয়ার আগ পর্যন্ত, যেটাকে বলে ফাইনাল স্টেবিলিটি বুকলেট, ইনক্লাইনিং এক্সপেরিমেন্ট হওয়ার পরে একমাত্র আমরা ফাইনাল স্টেবিলিটি বুকলেট করতে পারবো, কারণ একমাত্র ইনক্লাইনিং এক্সপেরিমেন্টই আমাদেরকে একটা ভেসেলের সেন্টার অফ গ্র্যাভিটির এক্সাক্ট ইনফরমেশন দিতে পারবে। ইনক্লাইনিং এক্সপেরিমেন্ট সম্পর্কে কার কোনো আইডিয়া আছে? এনিওয়ান? কি করে এখানে, কি করা হয়? লাইট ওয়েট মেজার করা হয় নাকি? হ্যাঁ, লাইট ওয়েট মেজার করা হয়, কিন্তু মেথডটা কি, আইডিয়া আছে কোনো? মেথডটা মনে হয় ভাই আমাদের ওভাবে দেখানো হয়নি। এখনো দেখানো হয়নি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ইনশাল্লাহ দেখবা, খালি দেখবা না, ইনক্লাইনিং এক্সপেরিমেন্ট করবাও, সমস্যা নেই, কপাল ভালো হলে যদি এই পথে আগাও আর কি। ইনক্লাইনিং এক্সপেরিমেন্ট খুব ইন্টারেস্টিং। বিশাল একটা জিনিসকে হেলানো দুলানো হয়, ওই জাহাজটা হেলাধুলা করলেই একদিকে ওয়েট দেওয়া হয়, ওয়েট দিলে একদিকে হেলা যায়, আবার ওয়েট দিলে ওর দিকে হেলা যায়। কি পরিমাণে হেলাধুলা হচ্ছে, কি পরিমাণে হিলিং হচ্ছে, কত ওয়েট দেওয়ার ফলে কি মোমেন্ট জেনারেট হচ্ছে, এবং কি মোমেন্ট জেনারেটের ফলে ওর হিলিং অ্যাঙ্গেল কতটুকু হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা আসলে ভেসেলের সেন্টার অফ গ্র্যাভিটি বের করে ফেলতে পারি, ওই জিওমেট্রিক প্রপার্টি গুলো দিয়ে, মেটার সেন্ট্রিক হাইট এন্ড স্টাফস লাইক দ্যাট। ভাই এরকম একটা এক্সপেরিমেন্ট মনে হয় আমাদের ল্যাবে করানো হয়েছিল। ল্যাবে করানো হয়েছিল? ওয়াও, ভালো তো। যতদূর মনে পড়তেছে যে ফ্লুইড মেকানিক্স ল্যাবে করানো হয়েছিল। হ্যাঁ, ফ্লুইড মেকানিক্স হাইড্রোডাইনামিক্স, মেরিন হাইড্রোডাইনামিক্স ল্যাবে, মেয়ের হাইড্রোমাস ল্যাবে। ওয়েব বিল্ডিং এর ল্যাবে আই গেস সেকেন্ড ইয়ারে করছিলাম। ও আচ্ছা, হইতে পারে আমাদের ল্যাবে ইন্টারনিং এক্সপেরিমেন্ট দেখাইছিল, আমার মনে আসতেছে না আসলে, হয়তো অন্য কোনো ইয়ারে করানো হয়েছে, আমাদের করানো হয়নি অন্য কোনো ছোট batch এ। একটা কার্ডবোর্ডের মডেল ছিল যে এটা কিউবের মতো। হইতে পারে, হ্যাঁ হইতে পারে, আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না। অর মেবি আই ওয়াজ নেভার এ ভেরি কিউরিয়াস স্টুডেন্ট টু বিগিন উইথ, ওটা হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, পাস্ট ইজ পাস্ট। আচ্ছা, তো ও আমাদেরকে সেন্টার অফ গ্র্যাভিটি যে এক্স এর যে ভ্যালুটা, সেটা বলতেছে 17.477। যেহেতু আমরা জানি যে ভেসেলের ওয়েট এখানে বেশি থাকবে, তো সেন্টার অফ গ্র্যাভিটি ডেফিনেটলি এখানে একটু পিছায় আসবে, ঠিক আছে। একটু পিছায় এসে এটাকে আমরা 17 ধরতে পারি, ঠিক আছে, ধরলাম 17। তো আর ইয়া যেটা আমাদের এখানে ও সেন্টার অফ গ্র্যাভিটির যে ওয়াই জেড এর যে পার্টটা দিছে, জেড এর পার্টটা এটাও কিন্তু একটু নিচে আসবে, কেন? কারণ আমরা জানি জাহাজের ওয়েট নিচের দিকে এবং পিছনের দিকে একটু বেশি, ঠিক আছে। নিচের দিকে জাহাজের ওয়েট বেশি হবে, কারণ নিচের দিকে ডাবল বটম থাকবে, ডাবল বটম থাকার কারণে জাহাজের ওয়েট একটু বাড়বে, ঠিক আছে। ওভারঅল এটাও একটু নিচে নেমে আসবে। এটা আপাতত 4.2 যেহেতু আছে, আমরা এটা 4 ধরেও করতে পারি, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই গ্রস এস্টিমেশন, মাথায় রাখবে, খুবই গ্রস এস্টিমেশন, কিন্তু আনফরচুনেটলি এই গ্রস এস্টিমেশনটা করতে না পারলে আমরা আসলে ক্যালকুলেশন শুরুই করতে পারবো না। আমাদের কিছু একটা ধরে ক্যালকুলেশন সামনে আগাইতে হবে, যে আহ নেগেটিভ দিল, এটা কি হচ্ছে পোর্টে এরকম কিছু বুঝাইতেছে? না, এটার ভ্যালুটা দেখো, ই ইন্টু 10⁻⁵, একটা জিনিস খেয়াল করছো? না, এটা কিন্তু, -2.5 হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু এই ভ্যালুটা কত দেখো, এটা কিন্তু জিরোর চেয়ে অনেক ছোট, জিরোর চেয়ে অনেক ছোট। এখানে হচ্ছে তোমার টলারেন্সের একটা বিষয় চলে আসে আর কি। টলারেন্সের কারণে তোমার এটা এখান থেকে দেখলে তোমার মনে হবে যে একদম মাঝামাঝি আছে, কিন্তু তুমি যেহেতু আমাদের টলারেন্সের সেটিংস চেঞ্জ করো না, টলারেন্সের সেটিংস এর কারণে এই যে দেখো, যত ভিতরে একদম সেন্টার বরাবরই আছে। এখন যেই ডেভিয়েশনটাও দেখাইতেছে, ডেভিয়েশনটা আসলে তোমার আমাদের ক্যালকুলেশনে কোনো এফেক্ট করবে না। আচ্ছা, তো নোটপ্যাড কই গেল? তো আমরা এক্স এর ভ্যালু ধরতেছি 17, ওয়াই এর ভ্যালু তো জেড, আমরা এটা ধরে নিব, আর জেড এর ভ্যালু ধরলাম 4। আচ্ছা, এই এস্টিমেশনটা নিয়ে কার কোনো আপত্তি আছে কিনা বলো? অন্য অন্য কোনো বেটার এস্টিমেশন মেথড কারো মাথায় আছে? থাকলে শেয়ার করতে পারো।
এনিওয়ান? না, আচ্ছা ঠিক আছে। এখন জাহাজের লাইট ওয়েট কত ছিল কারো মনে আছে? আমি মাইনাসের ব্যাপারটা বুঝি নাই যে -2.5 এটা কি সেন্টার থেকে কি ও বামে ডানে হ্যাঁ, না না, শোনো শোনো, রাইনো যখন তোমার এই জিনিসটার ভলিউম বের করছে, রাইনো যখন জিনিসটার ভলিউম বের করছে, ও কিন্তু পুরোটা জিনিসকে অনেকগুলো সেকশনে ভাগ করছে, বুঝছো? ছোট 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 সেকশনে ভাগ করছে। সেকশনে ভাগ করার পর তুমি একটা জিনিস দেখো, ভ্যালুটা যেটা আসছে, এটা যদি দেখো এটা আসলে কত, আমরা যদি ইয়াতে বসাই, এক্সেলে বসাই, ভ্যালুটা কত দেখছো? এত মিলি। এটা কি জিরোর চেয়ে খুব বেশি ডিফারেন্ট? না। এটা হচ্ছে তোমার রাইনার টলারেন্সের কারণে এই ডেভিয়েশনটা আসে, বুঝছো? এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা কোনো প্যারাই না। তো দশমিকের পর কয় ঘর পর শূন্য, তাও মিলিমিটারে, ঠিক আছে? এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা জিরোতেই আছে। আচ্ছা, তো লাইট ওয়েট এস্টিমেশন মেথডটা আপাতত আমরা প্রিলিমিনারি যে এস্টিমেশনটা করলাম, এই মেথডটা কি কারো মনে এখনো কোনো খটকা আছে? আমি ধরে নিচ্ছি খটকা নেই। আচ্ছা, আর ডিসপ্লেসমেন্টের কত পার্সেন্ট জানি আমরা ধরবো লাইট ওয়েট, এটা কারো মনে আছে? 24, 22, 24। হ্যাঁ, 22 থেকে 23%, এক্স্যাক্টলি 22 থেকে 23% আমরা ধরছিলাম। এটা আসছিল এই যে 246। তো এত পক করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমরা এসে এখানে এই ভ্যালুগুলো বসাবো, ঠিক আছে? ওয়েটটা বসাইছি, লঙ্গিটিউডিনাল আর্ম আমরা ধরবো 17, ট্রান্সলেশন 0 0 থাকবে, ভার্টিক্যাল আর্ম আমরা ধরছি 4। এখন এখানে দেখো, বাই ডিফল্ট সবগুলা ট্যাঙ্কে 100% করে লিকুইড আছে, প্রত্যেকটা ট্যাঙ্ক 100% ফিল আপ করা আছে, ঠিক আছে? প্রত্যেকটা ট্যাঙ্ক 100% ফিল আপ থাকবে না, থাকতে পারবে না। এখন ভেসেলটার টোটাল মাস কত আসছে দেখো তো, বা ডিসপ্লেসমেন্ট 1710। অথচ আমাদের ডিজাইন ড্রাফটের ডিসপ্লেসমেন্ট কত ছিল মনে আছে কারো? 11, 1118। 1118, এক্স্যাক্টলি। তার মানে আমাদের এত ওয়েট থাকা যাবে না, আমাদের ওয়েট কাট অফ করতে হবে। যে ওয়েট গুলো আমাদের অবশ্যই লাগবে সেগুলো হচ্ছে কার্গো হোল্ডটা আমাদের 100% ফিল আপ থাকা লাগবেই, এটার কোনো ব্যত্যয় হবে না। যদি এটা ফুললি লোডেড ডিপার্চার কন্ডিশন হয়, ঠিক আছে? কোনো জাহাজ মালিকই চাবে না তার কার্গো হোল্ডারে 50% ফিল আপ করে সে ট্রিপ দেয়। সে চাবে যত বেশি তার কার্গো হোল্ড, যদি পারলে হ্যাচ কভার খুইলা নিয়ে হ্যাচ কভার উপচায় সে মালপত্র নিয়ে যাবে, তারপরে সে কার্গো হোল্ড ফুল করে যাবে। এখন কি কার্বন নিবো সেটা ওরা হচ্ছে তোমার একটা ডিক্লারেশন থাকতে হবে, যে জাহাজে কোন ধরনের আমি কার্বন নিবো। আমি বাল্ক ক্যারি করব নাকি পোর্টেজ বুট ক্যারি করব। এখন ধরে নিচ্ছে আমি, ধরো বার্লি ক্যারি করবো, বার্লি। কারণ বার্লি হচ্ছে, বার্লির বাল্ক ডেন্সিটি 0.641, স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে? স্পেসিফিক গ্র্যাভিটি 0.641 ধরে নিলাম। আর এগুলো হচ্ছে বাই ডিফল্ট, এগুলো দেখছো ট্যাঙ্ক ডিফল্ট দেওয়াই আছে, এফ ওয়েস্ট, এগুলো হচ্ছে ফুয়েল অয়েল, ঠিক আছে? আর এই যে এগুলা আপ পিক ট্যাঙ্ক, ফোর পিক ট্যাঙ্ক, এগুলার ডেন্সিটি কি হবে সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে বালাস্টিং এর নেচারের উপর। আচ্ছা, এগুলো প্রত্যেকটা কিন্তু বালাস্ট ট্যাঙ্ক, হাফ পিক ট্যাঙ্ক, ফোর পিক ট্যাঙ্ক, ডাবল বটম ট্যাঙ্ক, এগুলো হচ্ছে বালাস্ট ট্যাঙ্ক। এখন বালাস্ট ট্যাঙ্কে কি সি ওয়াটার যাবে নাকি ফ্রেশ ওয়াটার যাবে, এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয়। ইউজুয়ালি জাহাজগুলো যখন ভিড়ে, ইনল্যান্ডে এসে যখন ভিড়ে, সাধারণত ওরা যে ভেসেলগুলো ইভেন সি গোয়িং, জাহাজগুলো যাচ্ছে সিতে, এবং ওর সব হিসাব নিকাশ হচ্ছে হচ্ছে তোমার সি ওয়াটার ডেন্সিটি দিয়ে, সি ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে। কিন্তু ওদের বালাস্ট হবে ফ্রেশ ওয়াটার। কেন? কারণ জাহাজটা যখন ইনল্যান্ডে গিয়ে ভিড়তেছে, ওই ইনল্যান্ডে এসে মিঠা পানি দিয়ে তার বালাস্ট ট্যাঙ্ক ভরে ফেলে, বালাস্ট ট্যাঙ্ক মিঠা পানি দিয়ে ভরে, এবং তারপর সে হচ্ছে সিতে যায়, বুঝছো? তো বালাস্ট ট্যাঙ্ক হচ্ছে তোমার পানি ফ্রেশ ওয়াটারও হইতে পারে, বালাস্ট ট্যাঙ্কের পানি সি ওয়াটারও হইতে পারে। এন্ড ফ্রেশ ওয়াটার বলতে আমি বুঝেছি আসলে রিভার ওয়াটার। ফ্রেশ ওয়াটার আবার অন্য জিনিস, এগুলো হচ্ছে ইউজুয়ালি বিলস ওয়াটারও হইতে পারে আমার, ঠিক আছে? তো ওই হিসাবে আপাতত যাচ্ছি না। তো এখন এইখানকার মধ্যে কোন ট্যাঙ্ক গুলা আমি মনে করো স্পেয়ার করতে পারবো, কোন ট্যাঙ্ক গুলোতে আমার ফুয়েল না নিলেও চলবে, তার আগে এটা বলো। আর কোন ট্যাঙ্ক গুলোতে অবশ্যই তোমার পুরোপুরি ফুল আপ থাকা লাগবে? এগুলো হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, এগুলো হচ্ছে বালাস্ট ট্যাঙ্ক। এগুলো যদি আমি আলাদা করে দিই, আলাদা করার একটা উপায় আছে। এখানে এসে কন্ট্রোল এ প্রেস করবা, যে একটা আইটেম আসবে, এখানে লিখবো সাব টোটাল, সাব টোটাল, সাব টোটাল। এখানে 60টা, এটা জাস্ট কন্ট্রোল এ দিতেছি আমি, কন্ট্রোল এ দিলেই হবে। সাব টোটাল, এখানে আসবা, কন্ট্রোল এ, সাব টোটাল, এখানে আসবো, কন্ট্রোল এ, সাব টোটাল। এটা আসলে কিছুই না, যে এখানে যা যা আছে সেটা টোটালটা এখানে দিবে।
আবার এখানে যা যা আছে সেটা টোটাল এখানে দিবে, এখানে যা যা আছে সেটা টোটাল এখানে। এগুলো আমি সেগমেন্টে আলাদাভাবে ভাগ করে ফেললাম, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল ফিক্সড এলিমেন্ট, অথবা তুমি যদি চাও এটা তুমি নিজের মতো একটা মানে টোটাল শব্দটা রাখতে হবে। কোনটা হচ্ছে এটা টোটাল শব্দটা রাখবা, আর বাদ বাকি যা খুশি দিতে পারো। টোটাল ফিক্সড ওয়েট, এদের হচ্ছে জাহাজের টোটাল ফিক্সড ওয়েট। এটা হচ্ছে জাহাজের টোটাল কার্গো, কার্গো। এটা হচ্ছে জাহাজের টোটাল কি, টোটাল ফুয়েল। এটা হচ্ছে টোটাল বালাস্ট, ঠিক আছে। এখন এই ট্যাঙ্ক গুলো থেকে কি কমানো শুরু করব, হ্যাঁ নাকি না? ডিপার্ট করে তো ভাই হচ্ছে ফুললি থাকবে। হ্যাঁ, ফুয়েল থাকবে। ফুয়েল আমার ধরা যাবে না, ঠিক আছে। ফুয়েল টাচ করা যাবে না, ঠিক আছে। ফুয়েল অয়েল গুলো সবগুলা এরকম থাকবে, একদম 100% ফিলা থাকবে। এখন আমি যেটা করি, প্রথমে সবগুলা বালাস্ট ট্যাঙ্ক 0 দিয়ে দিই। কারণ বালাস্ট সাধারণত মানুষ নেয় হচ্ছে বালাস্ট কন্ডিশনে। বালাস্ট কন্ডিশন কখন, বালাস্ট কন্ডিশন হচ্ছে কার্গো রেখে কোনো কার্গো থাকবে না, এক্স্যাক্টলি যখন কোনো কার্গো থাকবে না। কিন্তু তোমার জাহাজটাকে ডুবাই তো নিতে হবে। জাহাজ ডুবাই কেন নিতে হবে, কারণ এমনও হতে পারে যে তোমার জাহাজে তোমার ডেড ওয়েট এতই কম, ঠিক আছে, যে জাহাজ তোমার অনেক কম ড্রাফটে ভাসতেছে এবং প্রোপেলার উঠে চলে আসছে পানির উপর। এটাকে বলে প্রোপেলার এমার্শন। প্রোপেলার যখন পানির উপরে চলে আসে, মানে জাহাজের ড্রাফট এতই কম যে প্রোপেলার অর্ধেকই পানির উপরে চলে আসছে, ঠিক আছে। এই অবস্থায় কিন্তু প্রপালসিভ এফিসিয়েন্সি অনেক কমে যায়, অনেক কমে যায়, ঠিক আছে। প্রোপেলার যদি অর্ধেকে পানির উপরে থাকে, সেক্ষেত্রে প্রপালসিভ এফিসিয়েন্সি অনেক কমে যায়। এই জন্য জাহাজের বালাস্ট ট্যাঙ্ক গুলোতে যখন জাহাজের কোনো কার্গো থাকবে না, বালাস্ট ট্যাঙ্কে গুলোর মধ্যে পানি ভরে জাহাজটাকে ড্রাফট একটু পাড়ে নিতে হয়, যাতে প্রোপেলারটা পানির নিচে থাকে, প্রোপেলার ফুললি ইমার্স থাকে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এখন এখানে সবগুলো দিলাম। আরেকবার মনে করে দেখো কত ছিল ডিসপ্লেসমেন্ট, 1118। এখানে আমাদের আরেকটা ইনফরমেশন মাথায় রাখা লাগবে। আরেকটা ইনফরমেশন মাথায় রাখা লাগবে হচ্ছে এইটা, আমাদের ইয়াটাতে চলে যাই আমরা, আবার হাইড্রোস্ট্যাটিকটাতে চলে যাই। সবার আগে হাইড্রোস্ট্যাটিক যে কারণে বের করে রাখছিলাম, হাইড্রোস্ট্যাটিক ইনফরমেশনটা আমাদের অনেক কাজে লাগবে। দেখো আমরা যদি ভেসেলটার ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এইটা টোটাল মাসটা যেটা, এটাকে যদি 1104 এর অ্যারাউন্ডে আনতে পারি, 1118 সরি 1118 অ্যারাউন্ডে আনতে পারি, একমাত্র তখনই আমরা এনশিওর করতে পারবো যে জাহাজের ড্রাফটটা কত হবে, 3.2। 2.2 এক্স্যাক্টলি। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ভেসেলের ট্রিমটাও কিন্তু আমাদের কাছে খুব জরুরি একটা বিষয়। ভেসেলের ট্রিম, ঠিক আছে। শুধু ডিসপ্লেসমেন্ট দেখলেই হবে না, ড্রাফট দেখলেই হবে না, ভেসেলের ট্রিমটাও দেখতে হবে। আমরা চেষ্টা করবো ভেসেলটা যদি ইভেন কিলে চলে, ট্রিমটা যদি 0 থাকে অথবা 0-র আশেপাশে থাকে, খুব বেশি না হয়, ঠিক আছে। জাহাজের লেংথের উপর ডিপেন্ড করে। মনে করো বড় জাহাজের জন্যই একটা ট্রিম যা, ছোট জাহাজের জন্য সেই ট্রিমটা অনেক বেশি। এখন এই অবস্থায় জাহাজ যা আছে, সে অবস্থাতেই যদি আমরা একটা ইকুইলিব্রিয়াম ক্যালকুলেশন করি, ইকুইলিব্রিয়াম ক্যালকুলেশন মানে হচ্ছে এই অবস্থায় জাহাজের যে ফ্লোটিং কন্ডিশনটা, ও আমাদেরকে সেই ফ্লোটিং কন্ডিশনটা দেখাবে, ঠিক আছে। তো আমরা এখন উইন্ডোতে চলে যাব, রেজাল্টস, এই যে আমি এখানে ইকুইলিব্রিয়াম দিচ্ছি, উইন্ডোতে চলে যাব, রেজাল্টস উইন্ডো, ইকুইলিব্রিয়ামে চলে আসবে, এই যে ইকুইলিব্রিয়াম চলে আসছে। এখন আমরা যদি অ্যানালিসিস বাটনে ক্লিক করি, এই যে দেখো আমাদের ইনফরমেশন গুলো আসছে। ভেসেলের কি অবস্থায় যদি দেখি, ভেসেলের ড্রাফট কিন্তু এখনো পুরোপুরি আমরা অ্যাটেন্ড করতে পারিনি। তার মানে আমরা চাইলে এখানে আরো জিনিসপত্র অ্যাড করতে পারবো, এই ট্যাঙ্ক গুলোতে আরো জিনিসপত্র অ্যাড করতে পারবো। এখন একটা জিনিস দেখো, ট্রিমটা নেগেটিভ, এটাকে বলে ট্রিম বাই বাও। ট্রিম বাই স্টার নেগেটিভ মানে হচ্ছে জাহাজটা বাও বরাবর ট্রিম করে আছে, জাহাজের সামনের দিকটা ঝুঁকে আছে নিচের দিকে, মানে জাহাজের এই দিকটা নিচের দিকে ঝুঁকে আছে একটু, ঠিক আছে। এবং সেটা খুব সামান্য পরিমাণে, কিন্তু তারপরও আইডিয়ালি স্পিকিং আমরা পজিটিভ ট্রিমেই যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। রেজাল্টস উইন্ডো, এখানে আসলাম। তাহলে এখন দেখো জাহাজটা যেহেতু সামনের দিকে ঝুঁকে আছে, এই ট্রিমটাকে আমি যদি 0-র কাছাকাছি আনতে চাই, জাহাজের কোন এরিয়াতে আমার ওয়েট অ্যাড করা লজিক্যাল হবে, আফটার দিকে। আফটের দিকে, এক্স্যাক্টলি আফটের দিকে অ্যাড করা লজিক্যাল হবে। তো আমরা এখন এখানে আস্তে আস্তে আফটের দিকে ওয়েট অ্যাড করা শুরু করব। আমাদের সবচেয়ে পিছনের ট্যাঙ্ক যেগুলা, এগুলা দিয়ে যদি আমরা শুরু করি, এই যে আফপিক ট্যাঙ্ক গুলা, আমরা যদি এগুলা দিয়ে শুরু করি, ধরো আফপিক ট্যাঙ্ক গুলোতে আমি 100% পানি দিয়ে দিলাম, ধরো। এটা ক্লিক করার পরে যে কোয়েশ্চেন মার্ক গুলো আছে না, এখানে একটা কন্ট্রোল এস চাপ দিবা, কোয়েশ্চেন মার্ক আসলে কন্ট্রোল এস প্রেস করবা। এই যে দেখো এখনো কিন্তু আমাদের ফুল অ্যাটেইন হয় নাই, ঠিক আছে। এখনো কিন্তু আমাদের কাছে অনেক বাকি আছে, 1118, প্রায় অলমোস্ট তোমার 1100 তো বাকি, বেশ এখন অনেক বাকি আছে, আমরা এখন অ্যাড করতে পারবো। তো চাইলে এই অবস্থায় আমাদের কি অবস্থা হয়েছে আমরা যদি দেখে নিই,
এটা হচ্ছে তোমার ইনটুইটিভ ভাবে একটু একটু করে আগাইতে হবে, বানরের পিঠা ভাগার মতো। এদিকে অ্যাড করবা কমে যাবে, ওদিকে অ্যাড করবা বেড়ে যাবে, এভাবে আমাদের একটা আইডিয়াল লোড কেসের দিকে আগাইতে হবে। ঠিক আছে, তো এখন যদি আমরা আরেকবার ইকুইলিব্রিয়াম ক্যালকুলেশন করি, উইন্ডো রেজাল্টস, উইন্ডো ইকুইলিব্রিয়াম, আরেকবার ইকুইলিব্রিয়াম ক্যালকুলেশন করি, এন্ড দেখছো ড্রাফটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ড্রাফটটা চেঞ্জ হয়ে 3.035 আসছে। আর ট্রিমটা দেখো, আগে ট্রিম কিন্তু নেগেটিভ ছিল, এখন ট্রিম কিন্তু পজিটিভ হয়ে গেছে, এবং পজিটিভ হয়ে জাস্ট বেশি হেলে গেছে এদিকে। ঠিক আছে, বেশি হেলে গেছে। এখন এই প্রবলেম সলভ করার জন্য আমরা চাইলে আপপিক ট্যাঙ্কের পানিটা সরাই দিতে পারি, কিন্তু আপপিক ট্যাঙ্কের পানি সরাই দিলে ডিসপ্লেসমেন্ট কিন্তু আবার কমে যাবে। আমরা যেহেতু বলছি ড্রাফট হচ্ছে আমাদের ডিজাইন ড্রাফট, এবং জাহাজের যে বালবাস বাউটাও ডিজাইন করা হচ্ছে একেবারে 3.2 ড্রাফট ধরেই। বালবাস বাউ কিন্তু খুবই ট্রিকি একটা বিজনেস, বালবাস বাউ কিন্তু চাইলেই অ্যাড করে দেওয়া যাবে না। ঠিক আছে, বালবাস বাউ কিন্তু অপটিমাইজড হইতে হবে, এবং বাউয়ের যে কার্ভেচারটা সেটা ওয়াটার লাইনের নিচে থাকতে হবে। এবং বালবাস বাউকে আমলে না নিয়ে আমি যদি ওয়াটার ওই লোড কেস ডিজাইন করি, যেমন লোড কেস যেখানে বালবাস বাউটা পানির উপরে ভেসে আছে, সেক্ষেত্রে বালবাস বাটা তোমার লাভের চেয়ে ক্ষতি বেশি করবে, বরং আরো টার্বুলেন্ট ড্র্যাগ অ্যাড করবে। ঠিক আছে, বালবাস বা খুবই ট্রিকি বিজনেস। এই জন্য ড্রাফট যা ডিক্লেয়ার করবো আমাদেরকে এক্স্যাক্টলি ওই ড্রাফটে অ্যাটেন্ড করতে হবে, এবং স্ট্যাবিলিটি ক্যালকুলেট করে দেখাইতে হবে যে জাহাজটা ওই ড্রাফটে যখন ভাসবে তখন জাহাজটা স্টেবল আছে। স্ট্যাবিলিটি বুকলেটের উদ্দেশ্য হচ্ছে এটা, যে তোমার ডিজাইন ড্রাফটে জাহাজটা স্টেবল কিনা এটা দেখানো, এবং সাথে আরো কিছু লোড কেস দেখানো, বালাস্ট কেস থাকতে পারে, আনহোমোজেনিয়াস লোড থাকতে পারে, হোমোজেনিয়াস লোড থাকতে পারে। আচ্ছা যাই হোক, তো এখন এই প্রবলেম সলভ করার জন্য আমরা কি করবো, এখান থেকে পানি কমাই দিব নাকি সামনের কোনো ট্যাঙ্কে একটু পানি অ্যাড করব? সামনে অল্প একটু দিয়ে দেবে। সামনে অল্প একটু দিয়ে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, এফপিটি। তাহলে 4 পিক ট্যাঙ্কে আমরা অল্প একটু পানি দিই, কত দিব জানি না, ধরো 20% পানি দিলাম, পানি দিয়ে আবার কন্ট্রোল এস চাপ দিলাম, কত হচ্ছে, এখনো কিন্তু আসে নাই। ঠিক আছে, এখন আরেকটা জিনিস, ট্রিমটা আমাদের কিরকম হইতেছে এটা অ্যানালাইজ না করেও আমরা আন্দাজ করতে পারবো। আমরা আবার চলে যাই হচ্ছে আমাদের হাইড্রোস্ট্যাটিক ডাটায়, একটা জিনিস খেয়াল করবা, এলসিবি যদি আমি, এই যে আমাদের এলসিবি লঙ্গিটিউডিনাল সেন্টার অফ বুয়েন্সি, এটা আমাদের বলছে 19.952, মানে অলমোস্ট এটাকে 20 ধরা যায়। একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস মাথায় রাখবা, যদি এখানে তুমি লঙ্গিটিউডিনাল আর্মটা বা জাহাজের যে টোটাল ওয়েট তুমি দিতেছো, সেই ওয়েটটা যদি এলসিবি বরাবর তুমি দিতে পারো, সেক্ষেত্রে ট্রিম অলমোস্ট জিরোর কাছাকাছি চলে আসবে। সেটার প্রমাণ এখানে দেখাবো। এখনো কিন্তু মনে করো এলসিবি থেকে লঙ্গিটিউডিনাল সেন্টার অফ আর্মটা, সেন্টার অফ গ্র্যাভিটি অনেক দূরে আছে। ঠিক আছে, আমাদের দরকার হচ্ছে 19.95 বা প্রায় 20, সেখানে এখন কিন্তু ওখান থেকে প্রায় অনেক দূরে আছে, 750 ml দূরে আছে, মিলিমিটার দূরে আছে। তো আমরা এখানে আর একটু পানি দিই, মনে করো 50% দিয়ে দিলাম, এখানে 1104 হয়েছে, এবং এটা কত 19.65। তার মানে আমাদের এখানে কি আর একটু বাড়ানোর সুযোগ আছে, আর অল্প একটু, 1118 যেহেতু আমরা করতে পারবো, আর একটু কি সুযোগ আছে? জি ভাই। আর একটু অ্যাড করা যাবে, তো আমরা 52 অ্যাড করে দিলাম, আরো যাবে 55, 60 দিয়ে দিলাম, 60, 62। এই যে দেখো, আমি কিন্তু দেখতেছি এখানে কিন্তু ও সাথে সাথে রিয়েল টাইম ভ্যালুটা চেঞ্জ হইতেছে। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখতেছো, ওর সেন্টার অফ গ্র্যাভিটিটাও কিন্তু আস্তে আস্তে সামনে সরে আসছে, সামনে সরে আসছে, তার মানে আমরা হচ্ছে ট্রিমটা জিরোর দিকে আগাইতেছি। এটা তোমার এলসিবির যত কাছাকাছি হবে এই ভ্যালুটা, এই যে লঙ্গিটিউডাল আর্মটা, এটা এলসিবির যত কাছাকাছি হবে, এই যে এলসিবির যত কাছাকাছি হবে, ওর ট্রিমটা হয়তো জিরো তত কাছাকাছি হবে। আচ্ছা, এই অবস্থায় আমরা একটা ক্যালকুলেশন করে দেখি যে কিরকম আসছে আমাদের রেজাল্টটা, অ্যানালাইজ করে দেখি। দেখো, ট্রিম কিন্তু অনেক কমে আসছে, ট্রিম অনেক কমে আসছে, এবং আমাদের ড্রাফট কিন্তু অনেক বাড়ছে। তার মানে ড্রাফট আমাদের আমার 10 মিলি বাড়ানোর সুযোগ আছে। ঠিক আছে, আমরা 10 মিলি বাড়াতে পারবো। সেক্ষেত্রে এটা 65 যদি দিয়ে দিই, 17 আমার মনে হয় এখন চলে আসা উচিত। হ্যাঁ, সো অ্যারাউন্ড বলতে পারি আমরা যে আমরা আমাদের থ্রেশহোল্ড অ্যাটেন্ড করতে পারছি। আমরা 67 এখনো সুযোগ আছে, আর একটু 18, এটা একটু বেশি হয়ে গেছে, মেবি এটা ড্রাফটটা হয়তো 3.2 এর বেশি আসতে পারে অল্প একটু। হ্যাঁ, দেখছো, যখন আমি ক্রস করে গেছি, আমি 1800 ক্রস করে 1118 ক্রস করে গেছি, তখন আমাদের ড্রাফট কিন্তু কত 3.2 এর বেশি চলে আসছে। 3.2 এর বেশি যাওয়া যাবে না, 1 মিলিও বেশি যাওয়া যাবে না। এটা আমি 66% রাখতেছি। So, জি, 1118 ছিল ডিসপ্লেসমেন্ট, 1118 ডিসপ্লেসমেন্টে
ওর ড্রাফট কত? 3.2 এসে মিলছে? এটা 18 তে 3.2। এ পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে? আমরা লোড টেস্টটা কিভাবে জেনারেট করছি? বানরের পিঠে বাঘের মতো এদিক থেকে কমায়, দিক থেকে কমায়। ভাই হুম দশমিকের পরে কি যদি এরকম আরো কোনো মানে ভ্যালু থাকে তাহলে কি আমি 66 না দিয়ে 65 পয়েন্ট সামথিং দিলে হুম হুম, হবে? ডেফিনেটলি ডেফিনেটলি, অবশ্যই দিতে পারবা। ভালো জিনিস বলছো, ভালো জিনিস খেয়াল করছো, অবশ্যই দিতে পারবা। 66 পয়েন্ট, 66.6, 66.5, তোমার যেভাবে তুমি অ্যাটেন্ড করতে পারো, যেভাবে অ্যাটেন্ড করতে পারো, বুঝছো? ঠিক আছে, এ পর্যন্ত কি কারো কোনো বুঝতে কোনো প্যারা হয়েছে? এনিওয়ান? নাকি যদি পুরোটা ওভারভিউ একবার দিব? হুম, শিশির, প্রিয়, সামিন, আক্তিয়া তো আজকে অফুলি কোয়াইট। কি প্রিয়, বুঝতে পারছো? আই গেস ভাই তো প্র্যাকটিসের সময় বোঝা যাবে আর কি। এখন মানে প্রসেসটা বুঝতে পারছো কিনা এটা বলো, যে বানরের পিঠা পাক এদিক কমায় ওদিক কমায়। জি একটা ভাই। জিনিস মাথায় রাখবা, ভেসেলের সেন্টার অফ গ্র্যাভিটিটা তুমি যদি এলসিবি বরাবর রাখতে পারো তাহলে তোমার ট্রিম 0 আসবে। ঠিক আছে, সামিন ভাই বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। শিওর, কনফিডেন্ট, লকার দিয়ে যায়? হ্যাঁ জি ভাই। হ্যাঁ, শিশির ভাই বুঝতে গৌতম পারছো? স্যারও হ্যাঁ ভাই হচ্ছে বুঝছি। যে একটা করাইছিল ক্লাসে, তো ক্লাসে এটা করাইছিল? বুঝছি। বুঝতে পারছো? প্রথম স্যার কি ভাই বানরের পিঠা ভাগ করছিল? মানে এইভাবে দিয়ে অ্যাঙ্গেল দিয়েও হচ্ছে মানে অনেকগুলোতে দেখাইছিল। জানিয়েছিল না? আলহামদুলিল্লাহ, গড ব্লেস হিম। আক্তিয়া ভাই বুঝতে পারছো? ও বলবে জি ভাই, আমরা কিছু বলবে না। ভাই এই তো জানতাম, সে ইউর সো প্রেডিক্টেবল ম্যান। সবাই তো জি ভাই বলে, আসলে এত প্রেডিক্ট করার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত যা করাইছি টেক দের ইন ফর আ মোমেন্ট। তোমাদেরকে 10 মিনিটের ব্রেক দিলাম, ঠিক আছে? আমরা আবার এক্স্যাক্টলি 10টা 10-এ রিজিউম করবো। ওকে?
হ্যালো, হ্যালো। সামিন, উমাইয়া আছে, জি ভাই আছে। শিশির, প্রিয়, আক্তিয়ার, জি ভাই আছি। জি ভাইয়া। হুম, প্রিয়, প্রিয় এখন আসে নাই। সেটা একটু নক দেই। ভাই আমি আছি। আসো আসো, আরে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস যেটা আমাদের মেনশন না করলেই না, ট্যাঙ্ক গুলোর ক্ষেত্রে, ভাইয়া স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ হ্যাঁ, screenshot করছি। আচ্ছা, ট্যাঙ্ক গুলোর ক্ষেত্রে একটা বিষয় যেটা এই যে ফ্রি সারফেস মোমেন্ট, ফ্রি সারফেস মোমেন্টের কথা কারো খেয়াল আছে? ট্যাঙ্কের ভিতর লিকুইড যখন স্লশিং করে, ট্যাঙ্ক যখন পুরোপুরি ভরা না থাকে, যখন কিছুটা হলো খালি থাকে, ঠিক আছে, সেই জিনিসটাকে মানে যখন যখন ফ্রি সারফেস থাকে, বেসিক্যালি যে সারফেসটা মুভ করতে পারবে তোমার, সেই জিনিসটাকেই ফ্রি সারফেস মোমেন্ট বলা হইতেছে, তখন ফ্রি সারফেস মোমেন্ট অ্যারাইজ করে। তো আমরা চেষ্টা করব পার্শিয়ালি ফিল্ড ট্যাঙ্ক অ্যাভয়েড করার চেষ্টা করব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসবে যখন আসলে অ্যাভয়েড করা একেবারেই সম্ভব হবে না। যেমন এখানে যেমন একটা জিনিস দেখো, ওর অ্যাকচুয়াল ভিসিজি ছিল কিন্তু, মানে টোটাল সিস্টেমটা, টোটাল যে অ্যারেঞ্জমেন্টের অ্যাকচুয়াল ভিসিজি ছিল এটা, কিন্তু যেহেতু আমি ফোর পিক ট্যাঙ্কে পার্শিয়ালি ফিল্ড আপ রাখছি, ফোর পিক ট্যাঙ্কটাকে পার্শিয়ালি ফিল্ড রাখছি, এই জন্য এখানে কিন্তু ফ্রি সারফেস মোমেন্ট চলে আসছে, এবং ফ্রি সারফেস মোমেন্ট থাকার কারণে আমার ভার্চুয়াল সেন্টিমিটার সেন্টার একটু উপরে উঠে গেছে, এবং ক্যালকুলেট করে সেন্টার অফ গ্র্যাভিটিটাও একটু উপরে উঠে গেছে। এবং ইনটিউটিভলি স্পিকিং, একটা জিনিসের সেন্টার অফ গ্র্যাভিটি উপরে থাকলে ভালো নাকি নিচে থাকলে ভালো? নিচে। স্টেবিলিটি যদি আমি বাড়াতে চাই নিচের দিকে, যত নিচের দিকে থাকবে, বিশেষ করে আমাদের এই শিপিং এর ক্ষেত্রে, যত নিচের দিকে থাকবে ভেসেলটা তত বেশি স্টেবল থাকবে আর কি, যত উপরে যাবে রোলিং তত বেশি হবে, ঠিক আছে, রোলিং অ্যাক্সেলারেশন বেশি হবে। তো আমরা ওটা চাই না। এখন এটা তো জাস্ট লোড কেস বানানো হইলো, লোড কেস বানানোর পর লোড কেসটা আমাদের ভায়াবল কিনা সেটা আমাদের চেক করতে হবে, এবং সেখানেই আছে স্টেবিলিটি অ্যানালাইসিস। এবং স্টেবিলিটি অ্যানালাইসিস এর জন্য যে ক্রাইটেরিয়া গুলা আমরা আমলে নিব, কি বলে এগুলাকে, ক্রাইটেরিয়া গুলোর নাম কি? আই আইএমও। আইএমও, ইয়েস স্যার, আইএমও ক্রাইটেরিয়া। এখন ক্রাইটেরিয়া গুলো আমরা কই পাবো? ক্রাইটেরিয়ার আগে আমাদের অ্যানালাইসিসটা সেট করে নিতে হবে লার্জ অ্যাঙ্গেল স্টেবিলিটিতে। যেখানে আসবো দেখুন, লার্জ অ্যাঙ্গেল স্টেবিলিটি, লার্জ অ্যাঙ্গেল স্টেবিলিটি দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন লার্জ অ্যাঙ্গেল স্টেবিলিটি দেওয়ার পর আমাদের এখানে ক্রাইটেরিয়াতে যেতে হবে, ঠিক আছে, অ্যানালাইসিস ক্রাইটেরিয়া। আবার দেখাই, এই যে এখানে ক্লিক করলেও হবে, অথবা যে অ্যানালাইসিসে গিয়ে ক্রাইটেরিয়া এখানে আসতে হবে, ঠিক আছে। এখন আমরা আমাদের এখানে অনেক ক্রাইটেরিয়া আছে, ইভেন ম্যাক্সার্স তোমাকে নিজের মতো ক্রাইটেরিয়া বানায় দেওয়ার সুযোগ দেয়। এখানে প্যারেন্ট ক্যালকুলেশনস কিছু আছে, প্যারেন্ট ক্যালকুলেশনস, প্যারেন্ট হিলিগ্রামস, এখান থেকে তুমি নিজের মতো ক্রাইটেরিয়া চাইলে জেনারেট করে নিতে পারবা। চিজ বেস্ট ক্রাইটেরিয়া নাকি ইকুয়াল বেস্ট ক্রাইটেরিয়া নাকি হিলিগ্রাম বেস্ট ক্রাইটেরিয়া, স্ট্যান্ড অ্যালোন ক্রাইটেরিয়া নাকি রেফারেন্স ক্রাইটেরিয়া, কম্বাইন্ড ক্রাইটেরিয়া, অনেক কিছু তুমি নিজের মতো চাইলে ক্রাইটেরিয়া জেনারেট করে নিতে পারবা। কিন্তু যতগুলো রিলেভেন্ট ক্রাইটেরিয়া আছে ইউজুয়ালি এগুলোর বাইরে ক্রাইটেরিয়া ইউজুয়ালি লাগে না। কিন্তু টাগবোটের ক্যালকুলেশনের জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলোর জন্য আলাদাভাবে একটু ক্রাইটেরিয়া জেনারেট করা লাগে। তারপর আবার বিশেষ করে বোলার পুলের জন্য, তারপর আবার ওই যে হাই স্পিড ভেসেল গুলো সেগুলোর জন্য কিছু আলাদা ক্রাইটেরিয়া মাঝে মধ্যে বানানো লাগে ইউজুয়ালি। কিন্তু জেনারেল সেন্সে আমাদের আসলে যেটা লাগবে ইনটেক স্টেবিলিটি ক্রাইটেরিয়ার জন্য, এই যে আমরা আইএমও তে যাব, আইএমও অন করব, এখানে তারপর যাব এই যে এমএসসি 267-85 কোর অফ ইনটেক স্টেবিলিটি, এটা হচ্ছে আপডেটেড, এটা হচ্ছে পুরানটা, এটা হচ্ছে আপডেটেডটা, এটা ঠিক আছে, এটাতে যাব। গিয়ে পার্ট এ হচ্ছে ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া এবং পার্ট বি হচ্ছে রেকমেন্ডেড ফর সার্টেন টাইপস অফ শিপস। সার্টেন টাইপস অফ শিপস কি আছে? ফিশিং ভেসেল, পন্টুন, কন্টেইনার, অফশোর, এগুলো কোনোটাই আমাদের না। আমরা এখন ইউজুয়ালি জেনারেল কার্গো ভেসেল অথবা অয়েল ট্যাঙ্কারের কাজ করবো, যেগুলোর জন্য এগুলা আমাদের আসলে রিলেভেন্ট না। তো পার্ট বি আমাদের জন্য না, আমাদের জন্য হচ্ছে পার্ট এ ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া। তোমার একটা ক্লাসে যদি আইএমও নাম্বার থাকতে হয়, আইএমও সার্টিফাইড হতে হয়, সেক্ষেত্রে ভেসেলটাকে অবশ্যই এই ক্রাইটেরিয়া গুলো মানতে হবে, ঠিক আছে। জেনারেল ক্রাইটেরিয়া, স্পেশাল ক্রাইটেরিয়া ফর সার্টেন টাইপস অফ শিপস, এটা আমাদের এই যে
প্যাসেঞ্জার শিপস আর কার্গো শিপস ক্যারিং টিম্বার টেক কার্গোস, এটাও আমাদের জন্য আপাতত রিলেভেন্ট না। আমরা আপাতত জাস্ট জেনারেল কার্গো ভেসেলের জন্য করতেছি, আমাদের কার্গো টিম্বার টেকও না। তো আমরা আবার চলে যাই আইএমওতে, আইএম অন করব। আইএম এর পর যাবো হচ্ছে এই যে এমএসসি 26785 কোড অফ ইনটেক স্টেবিলিটি, পার্ট এ ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া, তারপর চ্যাপ্টার 2 জেনারেল ক্রাইটেরিয়া। এই সবগুলো সিলেক্ট করতে হবে। তুমি ধরে ধরে সিলেক্ট করতে পারো একটা একটা, অথবা এটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে যাওয়ার আগে আমাদের আরো দুইটা ইনফরমেশন দিতে হবে। দুইটা ইনফরমেশন, একটা হচ্ছে উইন্ডেজ এরিয়া। উইন্ডেজ এরিয়া কি কেউ বলতে পারবে? মানে ভাইয়া যেখানে মানে সুপারস্ট্রাকচারের এক্স্যাক্টলি, হ্যাঁ। এখন মনে করো আমাদের ডিজাইন ওয়াটার লাইন, এটা আমাদের ডিজাইন ওয়াটার লাইন। তার মানে এতটুকু এরিয়া হচ্ছে পানির নিচে থাকবে, এবং বাকি এরিয়া হচ্ছে পানির উপর, which is subjected to wind loads। বাতাস ওকে এই বরাবর অ্যাটাক করবে, এই বরাবর। এখানে আমি যদি একটা ইয়ে এঁকে দিই, ওয়াটার লাইনটা যদি ওদের এঁকে দিই, কেটে দিলাম, উঠা দিলাম। তার মানে এতটুকু যে এক্সপোজড এরিয়া আছে, এই যে এই যে এক্সপোজড এরিয়াটা, এই এরিয়াটাতে এই দিক থেকে বাতাস আসবে, এই বরাবর এই দিক থেকে বাতাস এসে ওকে রোল করাবে। ঠিক আছে, তো এইটা বের করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এই যে এরিয়াটা, এই ওয়াটার লাইনের উপরে যতটুকু ল্যাটারাল প্রজেক্টেড এরিয়া, ল্যাটারালি যে এরিয়াটা প্রজেক্টেড আছে সেই এরিয়াটা আমাদের বের করতে হবে। ইন্টারেস্টিংলি নাফ ম্যাক্সওয়েল হচ্ছে একটা এরিয়া অলরেডি বের করে ফেলছে। সেটা কোন এরিয়াটা? সেটা হচ্ছে তোমাদেরকে যদি দেখাই, এই যে ও যখন সেকশন গুলো জেনারেট করছে, মনে করে দেখো ম্যাক্সওয়েল যে সেকশন গুলো জেনারেট করছিল না ক্যালকুলেট করার জন্য, এই যে এটা অন করলে এবং অফ করলে এই যে এখানে এসে সেকশনস, শো সেকশনস, শো সেকশনস গেলে এই যে এরিয়াটা আছে, ও যখন এই সেকশন গুলো জেনারেট করছে সেখান থেকে এই উপরের এতটুকু এরিয়াও বের করে ফেলছে। এবং ইনফ্যাক্ট ওয়াটার লাইন এর প্লেন যখন ওয়াটার লাইন এরিয়া, ওয়াটার লাইনের লেনটা যখন এখানেও থাকবে, এখানে থাকলে যতটুকু এক্সপোজ থাকবে সে সেটা এরিয়া নিয়ে নেবে। ওয়াটার লাইন যদি এখানে থাকে, যতটুকু এক্সপোজ থাকবে সে সেটা এরিয়া নিয়ে নেবে। তার মানে এখানে কোন জিনিসটার এরিয়াটা আমাকে আলাদাভাবে যোগ করে দিতে হবে বলতো? সুপারস্ট্রাকচার। সুপারস্ট্রাকচার, এটা আমাদের আলাদা করে যোগ করে দিতে হবে। ঠিক আছে, এবং সেটাই আসবে অ্যানালাইসিসে যাব, ক্রাইটেরিয়াতে যাব, এই যে ক্রাইটেরিয়াতে এসে সিভিয়ার উইন্ড হিল এন্ড রোলিং, এই ক্রাইটেরিয়াতে গিয়ে আমাদের এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে টোটাল এরিয়া হবে নাকি অ্যাডিশনাল এরিয়া হবে? আমাদের হবে অ্যাডিশনাল এরিয়া, কারণ প্রাইমারি যে এরিয়াটা সেটা ম্যাক্সওয়েল নিজে ক্যালকুলেট করে রাখছে। আমরা অ্যাডিশনাল এরিয়ার জায়গায়, এটা হচ্ছে ডিফল্ট একটা ভ্যালু ছিল, এখন ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে সেটা আমরা এখান থেকে বের করে দেখবো। ঠিক আছে, এটা আমি ক্যালকুলেট করে বের করে রাখছিলাম। তারপর আমরা এখান থেকে এরিয়াটা বের করবো। এখন এরিয়া বের করার উপায় কি? এরিয়া বের করার বক্স, হ্যাঁ একটা বক্স আঁকবো। ঠিক আছে, এই যে মনে করে এই বরাবর একটা বক্স আঁকলাম, এই যে এখানে গিয়ে রাইট ক্লিক করলাম, এটা করলাম, তো এই বরাবর একটা বক্স আঁকলাম। ঠিক আছে, সো দেখছো এখন এটার এরিয়া যদি, অথবা এমনিও বের করা যায়, এটা একটা উপায় আছে। আচ্ছা, একটা উপায় পরে দেখাই। এখন এটা ক্লিক করলাম, তারপর এরিয়া সেন্ট্রয়েড, আগে শুধু এরিয়া বের করি। এরিয়া ইউনিটস দিব হচ্ছে মিটার, এবং এই কার্ভড এরিয়া বের করবো। কার্ভড এরিয়া আমাদের কত আসছে? 53.999, তার মানে অলমোস্ট 54। তার মানে এরিয়া হিসেবে এখানে অ্যাডিশনাল এরিয়া এখানে 54 দিব। ঠিক আছে, এখন এই এরিয়ার সেন্ট্রয়েড কত উপরে সেটা আমাদের বের করতে হবে। এখন আমরা এই জিনিসটা সিলেক্ট করব, এরিয়া সেন্ট্রয়েড, এই যে এটার জেড এর ভ্যালুই আমাদের এনাফ নাকি ওয়াই জেড ও এক্স ওয়াই লাগবে? কারণ দেখো ওখানে খালি কি বলছে, এরিয়া সেন্ট্রয়েড হাইট ফ্রম 0 পয়েন্ট। তার মানে এখানে আমাদের কি কোন ভ্যালুটার এলিমেন্ট, এক্স ওয়াই নাকি জেড? একমাত্র জেড এর ভ্যালুটা এলিমেন্ট। তার মানে জেড এর ভ্যালুটা এখানে কত দেখো, 9000 মিলিমিটার বা 9 মিটার। ঠিক আছে, আমরা এখন আসবো এখানে,
9 মিটার 9 দেওয়া আছে। আচ্ছা, ওটা আমি বের করে দিছিলাম। অ্যাডিশনাল এরিয়া। এই পর্যন্ত বুঝতে কারো প্রবলেম হয়েছে? এনিওয়ান? আচ্ছা, ঠিক আছে। ক্লোজ উইদাউট রিক্যালকুলেটিং, এখানে ক্লোজ উইদাউট রিক্যালকুলেটিং দিয়ে দিবা। আচ্ছা, এটা স্ট্যাবিলিটি অ্যানালাইসিস করার জন্য আমরা ট্যাঙ্ক ডেফিনিশন দিয়ে দিছি। স্ট্যাবিলিটি ক্যালকুলেট করার জন্য আমরা কোন ট্যাঙ্কে কি পরিমাণ এলিমেন্ট থাকবে, কোন ট্যাঙ্কে কি পরিমাণ সাবস্টেন্স থাকবে সেটা আমরা ডিসাইড করে দিছি। পুরো লোড কেস আমরা জেনারেট করে দিছি এবং ক্রাইটেরিয়া ফিক্স করে দিছি। এখন আমাদের একটা কাজই বাকি, সেটা হচ্ছে অ্যানালাইজ করা। ঠিক আছে, তো আমরা চলে যাব হচ্ছে রেজাল্টস উইন্ডোতে। রেজাল্টস উইন্ডো না, সো উইন্ডো থেকে রেজাল্টস গিয়ে লার্জ অ্যাঙ্গেল স্ট্যাবিলিটি। ও টেবিলটা জেনারেট করে রাখছে কিন্তু এখনো কোনো অ্যান্সার ভ্যালু বের করে না, কারণ এখনো কোনো অ্যানালাইসিস করাই নাই। আমরা এখন অ্যানালাইসিস শুরু করব। স্টার্ট অ্যানালাইসিস। আচ্ছা, লার্জ অ্যাঙ্গেল স্ট্যাবিলিটি ক্যালকুলেট করলে আমরা যে কার্ভটা পাই সে কার্ভটাকে কি বলে বলো তো? এনিওয়ান? এই যে গ্রাফ উইন্ডো, অথবা উইন্ডোতে যাব, গ্রাফে যাব, রাইটিং, জিজেড কার্ভ। পরিচিত মনে হয়? জি ভাইয়া। হুম, পরিচিত, কিন্তু বেশ পরিচিত, যেখান থেকে শুরু হয়েছে। একটা জিনিস মনে রাখবা, এখানে একটা জিনিস আমি একটু তোমাদের মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে অ্যানালাইসিসে যাওয়ার আগে আমরা আবার উইন্ডোতে যাই। উইন্ডোতে গিয়ে রেজাল্টস, লার্জ অ্যাঙ্গেল স্ট্যাবিলিটি। এখানে আসার আগে এগুলো কিন্তু সেট করার বিষয় আছে। এখানে অ্যানালাইসিসে যাবা, হিলে যাবা, হিলে গিয়ে তুমি তোমার মন মতো রেঞ্জ দিয়ে দিতে পারো। এটা ডিফল্ট রেঞ্জ সিলেক্ট করা ছিল। তুমি চাইলে -40 থেকে শুরু করে 120 পর্যন্ত যাইতে পারো, এবং স্টেপস আরো তুমি চাইলে 10 ডিগ্রিতে না করে প্রতি 5 ডিগ্রিতেও করতে পারো। প্রতি 5 ডিগ্রিতে করলা, এবং হিল তুমি পোর্টেও করতে পারো, স্টারবোর্ডেও করতে পারো। কিন্তু স্ট্যান্ডার্ড সাইন কনভেনশন অনুযায়ী স্টারবোর্ড যেহেতু পজিটিভ, এবং স্টারবোর্ড বরাবর করি। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো, দেখছো চেঞ্জ হয়ে গেছে। -40 থেকে 5 গ্যাপে 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 সে 120 পর্যন্ত গেছে। এবং অ্যানালিসিস গিয়ে লার্জ অ্যাঙ্গেল স্ট্যাবিলিটির সময় ট্রিম, অবশ্যই ফ্রি ট্রিম টু লোড কেস থাকতে হবে। এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, ফ্রি ট্রিম টু লোড কেস। ঠিক আছে, ফিক্সড ট্রিম দেওয়া যাবে না লার্জ অ্যাঙ্গেল স্ট্যাবিলিটির সময়। ফ্রি ট্রিম টু লোড কেস। ঠিক আছে, ওকে, এলাম। অ্যানালিসিস দিই। ঠিক আছে, তাহলে আমরা চলে আসলাম। এই যে। আচ্ছা, এখান থেকে কেউ বলতে পারবে যে অ্যাঙ্গেল অফ ভ্যানিশিং স্টেবিলিটি কোন জায়গায় আছে? 90 এর আগে না পরে? এই যে দেখো, আমি যে এই জিনিসটা নাড়াইতেছি, এই জায়গাটা খেয়াল করে তোমরা, এই জায়গাটা খেয়াল করো। ঠিক আছে, জিজে চেঞ্জ হইতেছে আর হিল টু স্টারবোর্ডে চেঞ্জ হইতেছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে 0 ডিগ্রি, হিল টু স্টারবোর্ড বাড়াইতেছে বাড়াইতেছে, একটা পিক ভ্যালুতে গেছে, পিক কমতেছে কমতেছে। 0 কখন আসবে খেয়াল করো, অলমোস্ট 0 চলে আসছে। এটা কততে? হিল টু স্টারবোর্ড, তার মানে অ্যাঙ্গেল অফ ভ্যানিশিং স্টেবিলিটি 90 ডিগ্রির একটু আগে। সমস্যা নেই, সেটা একবারে এখান থেকে আমরা দেখতে পারবো। এই যে ক্রাইটেরিয়া রেজাল্টস উইন্ডো, ক্রাইটেরিয়া রেজাল্টস উইন্ডো আমরা তো ক্রাইটেরিয়া সেট করে দিছি, কিন্তু আমরা এখন এটা দেখি নাই যে ক্রাইটেরিয়া গুলো আদৌ পাস করছে কিনা। ঠিক আছে, তো মোমেন্ট অফ ট্রুথ ক্রাইটেরিয়া রেজাল্টস উইন্ডোতে যাব। এই যে ক্রাইটেরিয়া রেজাল্টস উইন্ডো রেজাল্টস, ক্রাইটেরিয়া, স্টেবিলিটি ক্রাইটেরিয়া, দেখছো সবগুলা পাস। ঠিক আছে, এখানে অ্যাঙ্গেল অফ ভ্যানিশিং স্টেবিলিটি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খুবই জরুরি, মেনশন না করলেই না। ওপেনিং বলে একটা জিনিস আছে, জাহাজে কিছু ওপেনিং থাকে, যে ওপেনিং গুলা বন্ধ রাখলে জাহাজ ফাংশন করতে পারবে না। এর একটা উদাহরণ হচ্ছে ইঞ্জিন রুম ভেন্টিলেশন পয়েন্ট। ইঞ্জিন রুমের ভেন্টিলেশন পয়েন্টে যদি ওপেন না থাকে, জাহাজের ইঞ্জিন তুমি চালাতে পারবে না, এবং জাহাজের ইঞ্জিন যদি চালাতে না পারো, তুমি জাহাজ চালাতে পারবে না। জাহাজে এরকম কিছু ওপেনিং থাকে যেগুলো তুমি চাইলে বন্ধ করে রাখতে পারবা, ওয়াটার টাইট করে রাখতে পারবা। ওগুলো দিয়ে ওয়াটার পাস করবে না, ওগুলো ওয়াটার টাইট হিসেবে ডিক্লেয়ার করে দিতে পারবা, তুমি এনক্লোজ থাকবে। কিন্তু কিছু ওপেনিং আছে যেগুলা আমরা
বন্ধ রেখে জাহাজটাকে ফাংশন করাতে পারবো না। ঠিক আছে, ক্রিটিক্যাল ওপেনিং। এই পয়েন্ট গুলোকে বলা হয় হচ্ছে ডাউন ফ্লাডিং পয়েন্ট। ডাউন ফ্লাডিং পয়েন্ট কি জন্য? কারণ এই ওপেনিং গুলো যেহেতু সবসময় ওপেনই থাকবে, সম্ভাবনা আছে জাহাজ যদি বেশি হিল করে ফেলে সেক্ষেত্রে ওই ফুটাগুলো দিয়ে পানি ঢোকার একটা চান্স আছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল হিসেবে দেখাই, হয়তো এখানে ইঞ্জিন রুমের ভেন্টটা কিভাবে বের হবে একটা এক্সাম্পল যদি আমি দিতে চাই জাস্ট। হয়তো ইঞ্জিন রুমের ভেন্টে এভাবে বের হবে, হয়তো এটা আরো উপরে থাকতে পারে, নিচেও থাকতে পারে। ঠিক আছে, এটা একটা, এবং দুই পাশে দুইটা থাকবে, দুইটা ইঞ্জিনের জন্য দুইটা ভেন্ট। তো এই ভেন্টের ওপেনিং পয়েন্টটা কোথায়? এখানে নাকি এখানে, উপরে নাকি নিচে? না, উপরে। এই যে ওপেনিংটা এখানে, এটা তো হালের সাথে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে ওপেনিং পয়েন্টটা। ঠিক আছে, এখন এই দুইটা পয়েন্টের ভ্যালু আমাকে ওদেরকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, পয়েন্টটা এখানে, এই যে এটা একটা পয়েন্ট, এই যে ওপেনিং পয়েন্টটা, আর মিরর করে দিলে ওখানে একটা পয়েন্ট। এই দুটা পয়েন্টের ভ্যালু আমাদের এখন জানতে হবে। ঠিক আছে, একটা পোর্টে, একটা হচ্ছে স্টার বোর্ডে। তো এই ভ্যালুগুলো আমরা কোথায় ইনপুট দিব? ঠিক আছে, এটা ইনপুট দিব হচ্ছে এই যে এখানে। কি পয়েন্টস উইন্ডো, আরেকবার দেখেন যে উইন্ডোতে যদি যাই, উইন্ডোজে কি পয়েন্টস উইন্ডো আলাদা পাওয়া যায় কিনা এটা আমি ঠিক শিওর না। তুমি ডাইরেক্ট এই যে এই জায়গাটাতে চলে যাবে, কি পয়েন্টস উইন্ডো। ঠিক আছে, সি দিয়ে আমি আপাতত একটা জায়গায় সরাই রাখি। তো এখন দেখো এই জিনিসটা আমি মনে করো ডিলিট করে দিচ্ছি, আমি নতুন করে অ্যাড করবো, কি পয়েন্ট করলাম। আচ্ছা, তো কোথায় আসছি আরেকবার দেখাই। আসছি হচ্ছে এই যে কি পয়েন্টস উইন্ডো। কি পয়েন্টস উইন্ডোতে আসবো, কন্ট্রোল এ দিব। প্রথমটার নাম আমি দিলাম ইঞ্জিন রুম ভেন্ট। এই যে সংক্ষেপে লিখি ইঞ্জিন রুম ভেন্ট, ভেন্টিলেশন। এটা হচ্ছে পোর্ট সাইডেরটা, এবং দুই রকম হতে পারে, পোটেনশিয়াল অনেক কিছু আছে, ইমবাকশন পয়েন্ট, ইমার্শন পয়েন্ট। এটাকে হচ্ছে আমরা ডাউন ফ্লাডিং পয়েন্ট ধরবো। ডাউন ফ্লাডিং পয়েন্ট কি জন্য ধরবো? কারণ এই ওপেনিংটা সব সময় জাহাজের ওপেন থাকবে, এটা কখনোই ক্লোজ থাকবে না। ঠিক আছে, খুব বেশি হলে এটার মধ্যে গুজ নেক দেওয়া থাকতে পারে। গুজ নেক বলতে বোঝায় হচ্ছে এই জিনিসটা তো এইভাবে এসে থাকতে পারে, যাতে যেটা উপর থেকে বৃষ্টি পড়লে ডাইরেক্ট এটার ভিতর দিয়ে পানি ঢুকবে না। এটা হচ্ছে আনপ্রোটেক্টেড ওপেনিং, বটম লাইন। যা যে দুই ধরনের ওপেনিং থাকে, প্রোটেক্টেড ওপেনিং আর আনপ্রোটেক্টেড ওপেনিং। এটা হচ্ছে আনপ্রোটেক্টেড ওপেনিং। আনপ্রোটেক্টেড ওপেনিং সবসময় খোলা থাকবে, কারণ এটা খোলা না থাকলে জাহাজটা ফাংশন করতে পারবে না। ঠিক আছে, এখন এটার কোঅর্ডিনেট গুলো আমরা দিয়ে দিব। কোঅর্ডিনেট গুলো বের করার জন্য আমাদের এখানে যেতে হবে, এই যে এই পয়েন্টটা সিলেক্ট করো, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এই পয়েন্টটা সিলেক্ট করে ডিটেইলে যাও। ডিটেইলে যে এই ভ্যালুগুলো আমাদের দিচ্ছে, এই ভ্যালুগুলো এক জায়গায় নিয়ে আসো। এখন এটা কিন্তু যে এখানে যে থাকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, আমি জাস্ট এক্সাম্পলের জন্য দেখালাম। এটা আরো নিচেও থাকতে পারে আর উপরেও থাকতে পারে। ঠিক আছে, এটা হয়তো আমি অনেক বেশি উপরে দিয়ে দিছি, এগুলা ইউজুয়ালি একটু নিচে থাকবে, হয়তো মনে করো অ্যারাউন্ড এরকম কোথাও একটা থাকবে। ঠিক আছে, ডিটেল দিলাম, ডিটেলে গিয়ে এই ভ্যালুগুলো আমি কপি করবো। See, ঠিক আছে, ডাটা, টেক্সট কলামস, টেক্সট, ফিনিশ। ঠিক আছে, এখন প্রত্যেকটাকে আমি 1000 দিয়ে ভাগ করে দিব, কারণ যেহেতু আমাদের ইউনিট হচ্ছে মিটারে। ঠিক আছে, আর এটা কিন্তু কি ছিল, পোর্টে ছিল নাকি স্টার বোর্ডে ছিল? দেখো তো এটা কোথায় আছে, পোর্টে নাকি স্টার বোর্ডে? Port, পোর্টে। তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে, পজিটিভ নাকি? কি হবে ওয়াই এর ভ্যালু? negative. নেগেটিভ। ইয়েস ম্যাম। ঠিক আছে, ডাউন ফ্লোটিং পয়েন্ট। ঠিক আছে, এখন এই যে ইঞ্জিন রুম ভেন্টটা, এটা কোন রুমের সাথে লিঙ্কড বলতো? এখানে অনেকগুলো রুম আছে,
কোন রুমের সাথে লিঙ্কড? এই যে আমাদের কাছে রুম ডেফিনেশনে যতগুলো রুম আছে, রুম ডেফিনেশনে যদি আমরা ফেরত যাই, এখানে অনেকগুলো রুম আছে। ইঞ্জিন রুমের যে ভেন্টিলেশন পয়েন্ট, না স্যার, ইঞ্জিন রুমের সাথে কানেক্টেড। এটা তো বললেনি। এক্স্যাক্টলি, ইঞ্জিন রুম ভেন্টিলেশন পয়েন্ট ইঞ্জিন রুমের সাথে কানেক্টেড। তো আমরা ওখানে যাব গিয়ে লিঙ্ক টু, এই ডাউন ফ্লোটিং পয়েন্টটা ইজ লিঙ্ক টু ইঞ্জিন রুম। তার মানে ব্যাপারটা হচ্ছে এটা, জাহাজ যদি হিল করতে করতে এমন পর্যায়ে চলে আসে যে মনে করো পয়েন্ট গুলো কেটে দিলাম আমি, ঠিক আছে, আমাদের ওয়াটার লাইনটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওয়াটার লাইনটা, ঠিক আছে। এখন মনে করো এই ভেসেলটা তুমি হিল করাইতেছো, ঠিক আছে, এই যে হিল করাতে করাতে এই অবস্থাটা যখন আসলো, তখন দেখছো ও কিন্তু ওয়াটার লাইনের নিচে চলে গেছে, দেখছো? তার মানে এই অ্যানালিসিসের সময় ও আমাকে হেডস আপ দিবে যে ডাউন ফ্লাডিং যে পয়েন্টটা, একটা ডাউন ফ্লাডিং পয়েন্ট হচ্ছে পানির নিচে চলে গেছে, এবং পানির নিচে চলে যাওয়া মানে হচ্ছে এই অবস্থায় এই পয়েন্টে দিয়ে পানি ঢুকে সেই ইঞ্জিন রুমকে ফ্লাড করে দিবে। বুঝতে পারছি জিনিসটা? আবার যদি আবার এদিকে যায়, কোনটা পয়েন্ট থাকবে, এদিকে গেলে এই অ্যাঙ্গেলে যদি হিল হয়, তাহলে কি এইদিকে যে ডাউন ফ্লাডিং পয়েন্ট আছে সেই দিকে ডাউন ফ্লাডিং পয়েন্টটাকে পানির নিচে ডুবাই দিবে, এবং সেখান থেকে ফ্লাডিং হবে। এই জন্য এটাকে বলে ডাউন ফ্লাডিং পয়েন্ট, ঠিক আছে। পানির নিচে গেলে when it goes down underwater it causes flooding, that's why it's called down flooding point. আচ্ছা, একটা গেল। ভেন্টিলেশন পয়েন্ট কয়টা ছিল? দুইটা। তাহলে হয় ইদার এখানে গিয়ে এই যে অ্যাড দিবা, অথবা অ্যাড এন আইটেম, কন্ট্রোল এ প্রেস করলে হবে, কন্ট্রোল এ প্রেস করবো। আচ্ছা, আমরা চাইলে জিনিসটা কপি পেস্ট করে দিতে পারবো। এত পর্যন্ত হিল করলে কি হচ্ছে ও আবার আপরাইট কন্ডিশনে আসবে? এটা তো কেমন না? বুঝিনি, আবার বলো। মানে লোডেড অবস্থায় যদি এই পরিমাণ হিল করে, মানে যেটা পানিটা ঢুকলো, তাহলে তো ও আপরাইট কন্ডিশনে কি না, আবার আসবে না তো, না আসবে না। এখন হিল করো না বলতে আমি বুঝেছি, যখন তুমি স্ট্যাবিলিটি ক্যালকুলেট করো, তুমি কিন্তু স্ট্যাবিলিটি ক্যালকুলেট করার সময় ভেসেলটাকে দেখো যে এভাবে ঘুরাইলে ওর রাইটিং মোমেন্ট কত আসবে। আলটিমেটলি স্ট্যাবিলিটি ক্যালকুলেট করার উদ্দেশ্যটা কি আমাদের এটা না, যে ভেসেলটাকে এতটুকু যদি আমি চাপ দিয়ে রাখি, তাহলে পিছন থেকে ফেরত যাওয়ার টেন্ডেন্সিটার কতটুকু, এটাই হচ্ছে রাইটিং লিভার। মানে যেই লিভারটা ওকে আপরাইট করে ফেলবে। আবার মনে করো ভেসেলটা কোনো কারণে এদিকে পুশড হইছে, এখন নিউটনের থার্ড ল অফ মোশন কি বলে, এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, ঠিক আছে। ও এইদিকে কোনো কারণে পুশড হইছে, এখন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন যদি না থাকতো ও কিন্তু এদিকে যাইতেই থাকতো। ব্যাপারটা কি কখন এরকম হয় যে মনে করো তুমি দেয়ালে ধাক্কা দিতেছো, দেয়াল কি সামনের দিকে আগাইতেছে? আগাইতেছে না, দেয়াল এক জায়গায় আছে, কিন্তু তুমি কিন্তু ঠিকই দেয়ালকে ফোর্স দিতেছো, দেয়ালও কিন্তু তোমাকে অপোজিট দিকে ফোর্স দিতেছে, ঠিক আছে। দুইটা ফোর্স ইকুয়ালাইজড হয়ে গেছে। এখন তুমি এদিকে ফোর্স দিয়ে ওকে হিল করাইছো, খেলাইছো, ঠিক আছে। এটা কিন্তু রোলিং না, এটা কিন্তু হিলিং। হিলিং আর রোলের মধ্যে বেসিক হচ্ছে ডিফারেন্স হচ্ছে এটাই। রোলিং মানে যখন ভেসেলটা স্পন্টেনিয়াসলি নিজে থেকে দোলাদুলি করতেছে, ওটাকে বলে রোলিং, ঠিক আছে। আর হিলিং হচ্ছে যখন তুমি এক্সটার্নাল কোনো ফোর্সের কারণে ভেসেলটা অ্যাক্সিস চেঞ্জ হইতেছে, এভাবে রোটেট করতেছে এই প্লেনে, ঠিক আছে। তো এইদিকে হালকা হিলড হইলো, ও ফেরত যাওয়ার যে টেন্ডেন্সিটা ফিল করবে সেটাকে বলা হয় রাইটিং লিভার। মানে বটম লাইন হচ্ছে, আমরা যদি এখন ওর জিজের কার্ভের দিকে যাই, যে কার্ভটা ছিল এটা, তুমি যদি ভেসেলটাকে এই যে মোমেন্টের দিকে যদি দেখো, আমরা ক্যালকুলেশনে যদি চলে যাই, রাইটিং মোমেন্ট দেখছো, তার মানে ভেসেলটাকে তুমি যদি 10 ডিগ্রি অ্যাঙ্গেলে হিল করো, তাহলে ও এত মোমেন্ট দিয়ে তোমাকে অপোজ করবে। আবার ভেসেলটাকে তুমি যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হিল করো, ও এই মোমেন্ট দিয়ে তোমাকে অপোজ করবে। মানে ব্যাপারটা হচ্ছে জিজের কার্ভটা আসলে কিছুই না, জিজের কার্ভটা হচ্ছে একটা ভেসেলের আপরাইট পজিশনে ফেরত আসে যে টেন্ডেন্সি, সেটা, ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে এই ভেন্টিলেশন গুলা তো অনেক সময় যে হালের সাথে অ্যাটাচ থাকে, মানে সাইড সিলের ক্ষেত্রে যে থাকে, তো হ্যাঁ হ্যাঁ থাকে। সেক্ষেত্রে তো দেখা যায় যে ওই যে জানালা যেগুলা বলি, তো ওগুলা তো প্রটেক্টেড, তো ওগুলা কি আমরা কনসিডার করব? ওগুলো প্রোটেক্টেড ওপেনিং, ওগুলো কনসিডার করা লাগবে না, ওগুলো তো প্রোটেক্টেড বললাম না। একমাত্র আনপ্রোটেক্টেড ওপেনিং গুলো আমরা কনসিডার করবো, শুধুমাত্র আনপ্রোটেক্টেড। কারণ জানালা যেটা, জানালা বন্ধ রাখলেও জাহাজ ফাংশন করবে, সমস্যা নাই।
যদি জাহাজের সব জানলা বন্ধ করে রাখো জাহাজ ফাংশন করবে, প্যারা নেই, ঠিক আছে। কিন্তু তোমার ইঞ্জিন রুমের ভেন্টিলেশন পয়েন্ট তুমি যদি বন্ধ রাখো জাহাজ তো ফাংশন করবে না, কারণ জাহাজের সব ফাংশনালিটি ইঞ্জিনের উপর ডিপেন্ড করে। ইভেন জেনারেটরটাও কাজ করতেছে ইঞ্জিনের কারণে, ইঞ্জিন রুমে জেনারেটর থাকে। মানে ইঞ্জিন রুমের ভেন্টিলেশন যদি অফ করে দিয়ে রাখো তাহলে মানে বাতাস টানবেও না, বাতাস বেরও করতে পারবে না, কারণ ইঞ্জিন তো চলেই হচ্ছে বাতাসে, বাতাস না ঢুকলে তুমি ইঞ্জিন চালাবা কিভাবে? আচ্ছা ঠিক আছে, তারপর আচ্ছা কোশ্চেন অ্যান্সার পাইছো তুমি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, নেক্সট ডে আমরা চলে যাব হচ্ছে ক্রাইটেরিয়া তো সবগুলো পাস করলো, তবে আমরা যে আহ এই পয়েন্ট গুলো দিলাম, কি পয়েন্ট গুলো দিলাম, কি পয়েন্ট, আচ্ছা কি পয়েন্ট তার একটা আছে, এটা কপি পেস্ট করে দিলেই হবে। তাহলে দুইটা চেঞ্জ থাকবে, একটা চেঞ্জ থাকবে নামের চেঞ্জ, একটা হচ্ছে স্টার বোর্ডে, আর অফসেটটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে পজিটিভ, ঠিক আছে। এখন দেখো দুইটা কি পয়েন্ট এখানে চলে আসছে, আমি যদি এখানে দেখাই কি পয়েন্টের ভিউ যদি অন করেছি, এটা যদি অন করো, এটা হচ্ছে কি পয়েন্টের ভিউ, এটা দেখছো কি পয়েন্ট গুলো চলে আসছে, ঠিক আছে। চাইলে এই ভিউ থেকেও দেখা যাবে, জি কি পয়েন্ট গুলো চলে আসছে, ঠিক আছে? চলে আসছে। এখন আমরা যদি আরেকবার অ্যানালাইজ করি, আরেকবার অ্যানালাইজ করে ও আমাকে দেখাবে যে আদৌ ডুবে যেতেছে কিনা, কি পয়েন্টটা পানির নিচে যাচ্ছে কিনা, ঠিক আছে। আমরা দেখি, চলো আরেকবার অ্যানালাইজ করি। দেখছো এটা লাল হয়ে গেছে যে, জি ভাই। হ্যাঁ লাল হয়ে গেছে, তার মানে ওই জায়গায় গিয়ে কি পয়েন্টে ডুবছে নিচে। তাহলে আমরা এখন যদি রেজাল্ট উইন্ডোতে যাই, দেখো আমাদেরকে দেখাবে এই যে ইমার্শন পয়েন্ট, ইঞ্জিন রুম ভেন্ট 50 ডিগ্রি হিলে ও বিদায় নেয় পৃথিবী থেকে, ঠিক আছে। যখন হিল অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি হবে তখন ও পৃথিবী থেকে বিদায় নেবে। তার মানে আমাদের কিছু রেগুলেশন আছে এখানে, এরিয়া গুলোর ব্যাপার আছে, এরিয়া 0 থেকে 30 ডিগ্রি কত হবে, 30 থেকে 40 ডিগ্রি কত হবে, ফার্স্ট ডাউনফ্লোডিং অ্যাঙ্গেল পর্যন্ত এরিয়া কত হবে। এখন আমরা ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করবো না, ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা ক্লাসে তোমাদের হয়েছে নিশ্চয়ই, ডেফিনেটলি। এই যে দেখো ক্রাইটেরিয়া গুলো দেখো, এগুলো পড়ছে ডেফিনেটলি দেখছি, এরিয়া 0 থেকে 30, এরিয়া 0 থেকে 40, 40 থেকে, যেমন ফার্স্ট ফ্লাডিং অ্যাঙ্গেল অফ ডাউন ফ্লোডিং পয়েন্টস। তোমার ফ্লাড পয়েন্ট, ডাউন ফ্লোডিং পয়েন্ট বা আনপ্রোটেক্টেড ওপেনিং আরো থাকতে পারে ভেসেলে, ভেসেলের টাইপের উপর ডিপেন্ড করে ডাউন ফ্লোডিং পয়েন্ট মাল্টিপল থাকতে পারে, আবার মাত্র দুইটাও থাকতে পারে, তবে বেসিক ইঞ্জিন রুমের ভেন্টিলেশন পয়েন্ট দুটো থাকবেই। এর বাইরে হচ্ছে তোমার কি বলবো, মানে আরো থাকতে পারে, তবে বেসিক হচ্ছে এটা। আর এটা গেল ইনটেক স্টেবিলিটি। ইনটেক স্টেবিলিটি বুকলেটে আরো কিছু ইনফরমেশন থাকে, সেটা হচ্ছে কেন এবং লিমিটিং কেজি। বুকলেট গুলো যে দিছিলাম কারো কি একটু দেখার সুযোগ হয়েছিল? কেউ দেখছিল বুকলেট গুলা? নিওয়ান কেউ দেখে নাই না? আচ্ছা, আইডিয়ালি স্পিকিং একটা ভেসেলের সেন্টার অফ গ্র্যাভিটি আমি যত উপরের দিকে উঠাবো ভেসেলটার স্ট্যাবিলিটি তত কমবে না বাড়বে? কমবে। কমবে। আচ্ছা, এখন ডেফিনেটলি যদি আমার ট্যাঙ্কের অ্যারেঞ্জমেন্ট এমন হয় যে সেন্টার অফ গ্র্যাভিটিটা আরো উপরে উঠে গেছে, ঠিক আছে, সেক্ষেত্রে পাস করবে কি করবে না সেটা আমার আলাদাভাবে যে অ্যানালাইসিস করে দেখা লাগবে, সেই জিনিসটা অনেক প্যারা দেয়। যেমন এখানে মনে করো ভার্টিক্যাল আর্ম আমি 4-এর জায়গায় দিলাম 5 দিলাম, ঠিক আছে। 5 দিয়ে আমি এখন স্ট্যাবিলিটিটা আবার আমার অ্যানালাইসিস করব, ঠিক আছে। অ্যানালাইসিস L-4 এটা 90 পর্যন্তই দিব এবং এটা 10-এই রাখবো, L, ওকে। এবং আমি অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে ক্রাইটেরিয়াতে আসবো। এখনো পাস করছে, কোনো ফেল হয়নি, তবে ডেফিনেটলি এমন একটা পয়েন্ট থাকবে যে পর্যন্ত সেন্টার অফ গ্র্যাভিটি উঠাইলে আমার জাহাজের স্টেবিলিটি ক্রাইটেরিয়া গুলো আর পাস করবে না, বুঝছো, স্টেবিলিটি ক্রাইটেরিয়া গুলো পাস করবে না। তো এখন ঝামেলা হচ্ছে এই জিনিসটা আমি কিভাবে বের করবো? এভাবে একটু একটু করে আমি যদি সেন্টার অফ গ্র্যাভিটি বাড়ায় বাড়ায় তারপর প্রত্যেকবার অ্যানালাইসিস করতে চাই, ওভারশুটও হইতে পারে। মনে করো আমি এখন 5-এর জায়গায় 6 দিয়ে করলাম,
দেখা গেল যে 6 হচ্ছে স্টেবিলিটি ক্রাইটেরিয়া পাস করলো না, তাহলে আমরা কি ধরে নিব? হাইস্ট 6 পর্যন্ত যেতে পারবে? নট নেসেসারিলি, এমনও হতে পারে যে সেই জিনিসটা 5.77 এ ফেল করে যায়। এখন এটা তাড়াতাড়ি বের করার উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে লিমিটিং কেজি। একমাত্র একটা এক্সেপশন ছাড়া, মিনিমাম জিএমটি ছাড়া বাদ বাকি যে স্টেবিলিটি ক্রাইটেরিয়া গুলো আছে ওগুলা সেন্টার অফ গ্র্যাভিটি যত নিচে থাকবে ওদের পাস করার পসিবিলিটি তত বাড়বে, সেন্টার অফ গ্র্যাভিটি উঠে গেলে উপরে যত উপর দিকে যাবে ওদের পাস করার পসিবিলিটি তত কমবে। ঠিক আছে, এখন লার্জ অ্যাঙ্গেল স্টেবিলিটির জায়গায় আমরা যদি লিমিটিং কেজি অ্যানালাইসিসে যাই, আমরা খুব ছোট্ট একটা লিমিটিং কেজি অ্যানালাইসিস করবো। অ্যানালাইসিসে যাব, হিল দিব, -40 থেকে 90 থাকবে, হিল -40 থেকে 90 থাকবে। মানে তুমি যেই হিলিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে লার্জ অ্যাঙ্গেল স্টেবিলিটি ক্যালকুলেট করবা, একই হিলিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমাদের লিমিটিং কেজি অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, এটা স্টারবোর্ডে ছিল, স্টারবোর্ডে থাকবে। এখন ট্রিমে যাব, ট্রিম থাকবে এলসিজি ফ্রম ইনিশিয়াল ট্রিম। এখানে ফিক্সড ট্রিম যাবে নাকি এলসিজি ফ্রম ইনিশিয়াল ট্রিম যাবে, এই আলোচনা আসলে আরো অনেক লম্বা আলোচনা, ওই আলোচনা আজকে আমরা যাচ্ছি না। তোমাদের কারো ব্যক্তিগতভাবে জানার ইচ্ছা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি জাস্ট তোমাদেরকে সফটওয়্যারটার সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এলসিজি ফ্রম ইনিশিয়াল ট্রিম এটা দিয়ে আমরা অ্যানালাইসিস করব 0। অ্যানালাইসিসে গিয়ে ডিসপ্লেসমেন্টের আমরা একটা রেঞ্জ দিব। মনে করো 200 ডিসপ্লেসমেন্ট থেকে আমরা 1500 ডিসপ্লেসমেন্টে যাব এবং 31টা টা ধরলাম নাম্বার অফ ডিসপ্লেসমেন্ট 5টা ডিসপ্লেসমেন্ট। এখন লিমিটিং কেজি অ্যানালাইসিস দিলাম, লিমিটিং কেজি অ্যানালাইসিস একটু সময় লাগে। ও যেটা করবে প্রত্যেকটা ওয়েট অ্যারেঞ্জমেন্টে এই সেন্টার অফ গ্র্যাভিটি যেটা দেখো লিমিটিং কেজি, এই কেজি আস্তে আস্তে বাড়াতে থাকবে, বাড়ায় এখানে একটা ক্রাইটেরিয়ার নাম দিবে। এই ক্যালকুলেশনটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি ভেসেলের ডিসপ্লেসমেন্ট যদি 200 টন হয় এবং ভেসেলের সেন্টার অফ গ্র্যাভিটি যদি 3.767 এর বেশি হয়, সেক্ষেত্রে এই ক্রাইটেরিয়াটা ফেল করবে। আবার ভেসেলের ডিসপ্লেসমেন্ট যদি 525 হয় এবং ওর সেন্টার অফ গ্র্যাভিটি যদি এইটার উপরে উঠে যায়, তখন এই ক্রাইটেরিয়াটা ফেল করবে। এই জিনিসটাকে বোঝা গেছে? লিমিটিং কেজি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? প্রিয় বলো লিমিটিং। হ্যাঁ বলো। 22.1 এরিয়া, মানে এটা লাইনটা যদি একটু করতেন তাহলে বুঝতে পারতাম মানে কি বলতেছে, বুঝা যাচ্ছে। আচ্ছা, মনে করো আমাদের আমাদের ভেসেলের ডিসপ্লেসমেন্ট কত ছিল বলো তো? 1118। 1118। আচ্ছা, এক্সাম্পল দেখি। অ্যানালাইসিসে গিয়ে ডিসপ্লেসমেন্ট আমরা 1118 দিব, 1118। ঠিক আছে, 1118তেই আমরা লিমিটিং কেজি অ্যানালাইসিস করব। একটু সময় লাগবে, bear with me। আচ্ছা দেখো, তার মানে ও বলতেছে 1118 টনে আমি যদি ওর কেজি বা সেন্টার অফ গ্র্যাভিটি 5.734 এর উপরে উঠাই, সেক্ষেত্রে এরিয়া 30 to 40 ক্রাইটেরিয়াটা ফেল করবে। এখন এটার প্রমাণ দেখাই। ঠিক আছে, লিমিটিং কেজি মানে কেজি আমি হাইস্ট এত পর্যন্ত নিতে পারবো, এর বেশি নিতে পারবো না। এখন মনে করো কেজিটা আমরা বাড়ানোর ব্যবস্থা করি। ঠিক আছে, ওর যে সেন্টার অফ গ্র্যাভিটি এটা আমরা 5.734 এর উপর নিয়ে যাব। ঠিক আছে, বাড়ানোর জন্য। তার মানে এইটা কিন্তু 5.73 না, আলটিমেটলি টোটাল ডিসপ্লেসমেন্টের 5.73 হইতে হবে। ঠিক আছে, তো এটা মনে করো আমি দিয়ে দিলাম 7, তাও হয়নি, দিয়ে দিই 10, তাও হয়নি, দিয়ে দিই 15, 15তে বেশি চলে আসছে, 12, 14, 14.5, 7, দেখছো 5.73 আসছে। জি ভাই। হ্যাঁ, এখন এটা একটা লার্জ অ্যাঙ্গেল স্টেবিলিটি ক্যালকুলেট করি আমরা। চলো লার্জ অ্যাঙ্গেল স্টেবিলিটি ক্যালকুলেট করে দেখো পাস করে নাকি। ও কোন ক্রাইটেরিয়াটা ফেল খাবে বলছিল মনে আছে? এরিয়া 30 to 40। এরিয়া 30 to 40, সমস্যা নেই, মুখস্থ রাখা লাগবে না, আমাদের কাছে রেজাল্ট অলরেডি আছে এখানে। এই যে এরিয়া 30 to 40।
দেখি এরিয়া 30 to 40 ফেল করে কিনা। করছে? দেখছো? ওরে, জি ভাই, হ্যাঁ, এখন লিমিটিং কেজির উদ্দেশ্য কি বুঝতে পারছো? জি ভাই। হুম। কার কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? এনিওয়ান? কোনো কোশ্চেন নাই, তাই তো? আচ্ছা, তো আচ্ছা, আমি একটা জিনিস এক্সপেক্ট করবো, সেটা হচ্ছে যে তোমাদের কাছে তো ম্যাক্স ফাইলটা আছে, ম্যাক্স ফাইল আমি দিয়েছিলাম, ওটাতে তোমরা তোমাদের মতো একটা লোড কেস জেনারেট করবা। যে লোড কেস দিছি না, সুন্দর করে একটা লোড কেস জেনারেট করবা, ঠিক আছে? লোড কেস জেনারেট করে ওটার স্টেবিলিটি ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে এরকম একটা রিপোর্ট আসবে, ওই রিপোর্টটা জেনারেট করবা, ঠিক আছে? এই রিপোর্টটা আমাকে দিবা, ঠিক আছে? জাস্ট একটা লোড কেসের জন্য, কিন্তু একটা লোড কেসের জন্য, বুঝতে পারছো? তো আজকের ক্লাস আমরা এখানে এই পর্যন্ত শেষ করবো। কালকের ক্লাসে হচ্ছে আমরা, সরি আই জাস্ট বার্পড, আমরা, আচ্ছা আজকে কি ফিফথ ক্লাস ছিল না তোমাদের? জি ভাই। ফিফথ ক্লাস ছিল। আচ্ছা, তোমরা চাইলে স্টেবিলিটি নিয়ে আরেকটা ক্লাস নেওয়া যায়, ড্যামেজ স্টেবিলিটি বাকি আছে, অথবা ম্যাক্সার্ভ স্ট্রাকচার আর ম্যাক্সার্ভ মাল্টিফ্রেমে মুভ করা যায়। কোনটা করবো? স্টেবিলিটি নিয়ে একটা ক্লাস করবা, নাকি কালকে কিছু দূর স্টেবিলিটি করে তারপর ম্যাক্সার্ভ স্ট্রাকচারের দিকে আগাবো, নাকি স্টেবিলিটি আজকে এখানে শেষ করে দিব? তোমরা বাকিটা একটু নিজেদের মতো পড়াশোনা করে বুঝে নিবা, আর কার কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবা। স্টেবিলিটি কি কালকে পর্যন্ত এক্সটেন্ড করবো, নাকি কালকে ম্যাক্সার্ভ মাল্টিফ্রেম আর স্ট্রাকচার ইনিশিয়েট করবো? এনিওয়ান? এটা তো বলাটা মুশকিল হয়ে যাচ্ছে। মুশকিল হয়ে যাচ্ছে? আচ্ছা, একজন একজন করে জিজ্ঞেস করি। ওমাইয়া, কি স্টেবিলিটি একটা ক্লাস করবা নাকি না মাল্টিফ্রেমে সুইচ করবা? ভাই আমি তো আগে ট্রাই করতে পারি নাই, তাইলে বুঝতে পারতাম। এখন সবাই আরে আবার পারবা পারবা, সমস্যা নেই। মাত্র ভাই 1 ঘন্টা ক্লাস করে তুমি যদি 1.5 ঘন্টা ক্লাস করে যদি সবকিছু বুঝে ফেলতো তাহলে তো হয়েছিলই। এখনই এবারে শিখতেছি আমি, বুঝছি তো, বুঝছো? এখন আপনি সাথে ঝামেলা করতেছে এটা। ম্যাক্স সার্ফে ঝামেলা করতেছে, হ্যাঁ। আচ্ছা, তোমার ম্যাক্স সার্ফের ঝামেলাটা আসলে বুঝছো প্রিয়, ওর একটা অদ্ভুত ঝামেলা, ওর ম্যাক্স সার্ফের আগের ফাইলটা আনস্টলই করতে পারতেছে না, ঝামেলা। যাই হোক, আঁকতিয়া কি ও, ইয়া করবে, সামনে আঁকাবা, স্টেবিলিটি নিয়ে একটা ক্লাস করবা, নাকি না মাল্টিফ্রেম আর স্ট্রাকচারের দিকে যাওয়া? আর ক্লাস লাগবে না ভাইয়া স্ট্রাকচারের দিকে। আচ্ছা, তাহলে আমরা তাহলে শিশির এবং সামিরের কি একই মতামত নাকি না? স্ট্রাকচারের দিকে আচ্ছা, ঠিক আছে, ম্যাক্স অফ স্ট্রাকচার আর ম্যাক্স অফ মাল্টিফ্রেমের দিকে আমরা আগাবো। তাহলে আজকে মোটামুটি ক্লাস এখানে শেষ, কালকে দেখা হবে। বাই বাই। কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই, সমস্যা নেই, বা পার্সোনালি নক করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চেন করো, কারণ এই সব কোশ্চেন একটা প্ল্যাটফর্মে থাকলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। কালকে তোমাদের ড্যামেজ স্টেবিলিটি অল্প কিছুক্ষণের জন্য দেখাই দিব না, 5 মিনিটের মতো লাগবে মনে হয়, 10 মিনিটের মতো লাগবে। ওটা দেখাই দিয়ে, ড্যামেজ স্টেবিলিটি মানে বুঝতেছই, ট্যাঙ্ক ফুটা হয়ে গেলে কি হবে, আর তেমন কিছুই না। ওটা দেখাই দিয়ে তারপর আমরা মুভ অন করবো আর কি, ঠিক আছে? ওকে, ওকে, বাই।